ছাড়ুন আমায়। কাল আপনার বিয়ে আর এখন কিনা আমার সাথে অসভ্যতামি করছেন। কই অসভ্যতামি করলাম? আর বিয়ে তো আমার হবেই, তবে সেটা তোমার সাথেই, অন্য কারো সাথে না। পাগল নাকি আপনি? কিসব যাতা বলছেন? কিছুই বলছি না। বলেই রিয়ান ঈশার গলায় একটা গভীর চুমু দিল। ঈশা বিরক্ত হয়ে বারবার ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রিয়ান তাকে এমনভাবে পেছন থেকে ঝাপটে ধরেছে যে কিছুতেই ছাড়াতে পারছে না। এত নড়ো কেন বলো তো? আপনি ছাড়বেন না চিৎকার করব? করো চিৎকার, তবে তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। তাই আর এনার্জি নষ্ট না করে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঈশা ভেবে দেখলো সত্যিই তো, আশেপাশে যা গানের বাজনা কেউই শুনতে পারবে না। তবুও ছাড়া পেতে বলল, বাজে কথা কম বলেন। কাল আপনি অন্য কারো বর হবেন, সেটা কি ভুলে যাচ্ছেন? সেটা ভুললেও তোমায় ভুলতে পারছি না। উফ, আপনার মাথায় কয়টা তাঁতছিড়া, হ্যাঁ? একটাও না। বলেই রিয়ানের গালে লাগানো হলুদ ঈশার গালে লাগিয়ে দিল। এতে ঈশা কেঁপে উঠলেও ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে। আর ওইদিকে মিউজিকের আওয়াজে কান ফেটে যাচ্ছে ঈশার। অনেকক্ষণ পর রিয়ান তাকে ছাড়লো। ঈশা ছাড়া পেতেই ছাদ থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে গেল। আর রিয়ান সেখানেই দাঁড়িয়ে ডেভিল হাসি দিচ্ছে। আজ রিয়ানের গায়ে হলুদ ছিল। গান বাজনার শব্দ ঈশার একদম ভালো লাগে না, তাই ফাংশনে যেতে চায়নি। তবে তার মায়ের জোড়াজড়িতে ঈশা বাধ্য হয় ফাংশনে যেতে। ঈশা হলুদ লেহেঙ্গা, মাঝে সিটি করে টিকলি এবং চুল দোপাশে নিয়ে সামনে রাখা, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এতেই রেডি ঈশা। ঈশার হলুদ লেহেঙ্গা, মাঝে সিটি করে টিকলি এবং চুল দুপাশে নিয়ে সামনে রাখা, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস এতেই রেডি ঈশা। তারপর ফাংশনে গেল। গেট দিয়ে ঢুকতেই রিয়ান হাঁ করে তাকিয়ে থাকে। এতক্ষণ রিয়ান তো তারই অপেক্ষায় ছিল। ঈশা গিয়ে তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং তার মার সাথে কথা বলছে। আর এদিক দিয়ে রিয়ান চোখ দিয়ে গিলে খাচ্ছে ঈশাকে। আর ঈশার কোনো দিকে খেয়ালই নেই। আম্মু কি আর ঝামেলায় ফেললা আমায় বলো তো? চুপচাপ দাঁড়িয়ে থাক। কোথায় ঝামেলা তোর? গান বাজনা সহ্য হচ্ছে না একদম। কষ্ট করে সহ্য কর, কিচ্ছু করার নেই। ঈশা আর কিছু বলল না, কারণ সে বুঝেছে তার মাকে হাজারবার বোঝালেও বুঝবে না। স্টেজে বসে সেই এক ধ্যানে ঈশার দিকে তাকিয়ে আছে রিয়ান। বারবার মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঈশাকে। ঈশা না সাজলেও আজ তাকে পুরো একটা ডল লাগছে রিয়ানের কাছে। রিয়ানের গায়ে হলুদের পর্ব শেষ হতেই ঈশা সেখান থেকে ছালে চলে আসে, কারণ এই বাজনের আওয়াজে তার মাথা ব্যথা হচ্ছিল। এতক্ষণ সহ্য করতে পারলেও এখন পারল না। রিয়ানও তার পিছু পিছু ছাদে চলে আসলো। রিয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, তাই ঈশার কাছে যেয়ে ঈশার কোমর জড়িয়ে পেছন থেকে ধরলো। ওইতে ঈশা অনেকটা ভয় পেয়ে যায় আর চিল্লিয়ে বলে উঠল, এটা কি ধরনের অসভ্যতামি? ছাড়ুন আমায়। কিছুই করলাম না, এতে অসভ্যতামি হয়ে গেল। করছেনই তো, তাহলে ধরেছেন কেন আমায়? ধরলে তোমার কি? আমারই সব। ছাড়েন বলছি। অনেকদিন পর তোমায় পেলাম, সো কিছুতেই ছাড়ছি না। আরে, রিয়ান আর কিছু না বলে ঈশার ঘাড়ের থেকে তার চুলগুলো সরিয়ে ঘাড়ে নাক ডুবিয়ে দিল। এতে ঈশা কেঁপে উঠে। ওর লাইফে এই ফার্স্ট টাইম কোনো ছেলে তার এত কাছে। ঈশার ধ্যান ভাঙতেই ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তারপরের কাহিনী তো উপরেই দেওয়া আছে। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ঈশা। ঈশা অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। টানা টানা হরিণী মায়াবী চোখ, দুধে আলতা গায়ের রং, হাইট 5 ফুট 5 এর কাছাকাছি, গোলাপি ঠোঁট, কোমর পর্যন্ত লম্বা চুল। বলতে গেলে মাশাল্লাহ, যে কোনো ছেলেই তার মায়া ভরা চোখ দুটি তাকালেই প্রেমে পড়ে যাবে। যেমনটা হাবুডুবু খাচ্ছে রিয়ান। ঈশা ছেলেদের সাথে খুব কম মিশে, বলতে গেলে ছেলেদের প্রতি তার অ্যালার্জি। ঈশা খুব চুপচাপ স্বভাবের মেয়ে। রিয়ানও তার বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। লন্ডন থেকে পড়াশোনা করেছে এবং পেশায় একজন নামকরা বিজনেসম্যান। রিয়ান দেখতে প্রায়ই বিদেশিদের মতো। ধবধবে ফর্সা, 6 ফুট 1 ইঞ্চ হাইট, বডি বিল্ডার, ব্রাউন কালার চুল, সব মিলিয়ে যে কোনো মেয়েই ফিদা। তবে রিয়ান বিজনেসের পাশাপাশি বিভিন্ন ধরনের বড় বড় ক্রাইমারকে ধরানোর সাহায্য করে। রিয়ান প্রখর, বুদ্ধিমান এবং অনেক কিছুই করে যেগুলোতে সবাই অবাক না হয়ে পারে না। অনেকবার সরকার থেকে সে প্রাইজও পেয়েছে তার সাহসিকতা এবং বুদ্ধির জন্য। সরকার থেকে পুলিশ অফিসারদের থেকে সবচেয়ে উঁচুতে উপাধি দিতে চেয়েছিল, তবে সেটা রিয়ান গ্রহণ করেনি। রিয়ান বদমেজাজি, কারোর সাথে কথা বেশি বলা একদমই পছন্দ করে না। তবে ঈশাকে প্রথম দেখে সে পাগল হয়ে যায়। তবে তার বিয়ে আগে থেকে অন্য কারোর সাথে ঠিক করে রাখায় তার বাবা বা মাকেও কিছু বলতে পারেনি। ঈশার বাবা রিয়ানের বাবার খুব ভালো বন্ধু। ঈশার বাবা একজন পুলিশ ইন্সপেক্টর আর রিয়ানের বাবা
নামকরা লয়ার। রিয়ানের বিয়ে উপলক্ষে ইশারা 10 দিন আগেই চলে আসে। সেদিনই ঈশাকে দেখে তার ভালো লেগে যায়। সেটা 2 দিনেই তার মনে ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায় এবং রিয়ান মনে মনে ঠিক করে নেয় যে সে ঈশাকেই বিয়ে করবে। যে ভাবা সেই কাজ। তারপর খুব আরামসে ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। ঈশা রেগে মেগে রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। বেটা বজ্জাত, কাল তোর নিয়ে আর তুই আজকে আমার সাথে অসভ্যতামি করছিস, আবার হলুদও মাখিয়েছিস। উফ আল্লাহ, এগুলো উঠাবো কি করে? দূর চাই, মন চাইছে বেটাকে পচা মাছের পানিতে চুবাই। তোর বিয়েতে তোকে সবার সামনে অপমান না করেছি? ছি ছি ছি, বিয়ের আগে এমন অসভ্যতামি, তাও আবার আমার সাথে। হায় আল্লাহ, আমার কি তাহলে বিয়ে হবে না? ভেবে ঈশা ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো এবং ঘষে ঘষে হলুদ উঠাচ্ছে। রিয়ান যেই জায়গায় টাচ করেছে সেই জায়গাটাও ঘষে ঘষে একদম লাল করে ফেলেছে। অনেকক্ষণ পর ঈশা বেরোলো, বেরিয়ে বিছানায় দুম করে শুয়ে পড়লো। তখনই ঈশার মা রুমে ঢুকলো। কিরে, খাবি না? না, তুমি খাও, আমি ঘুমাবো। সে কি কথা? খেয়ে নে, কাল আবার পরে বেরাতে হবে। ঘুরে বেরোতে হবে মানে কি? কি বলছিস? মেয়েদের বাড়ি তো খুলনার সাতক্ষীরায়, যেতে সময় লাগবে তো। পাগল নাকি তুমি? ভুরে উঠবো তাও আমি? নেভার। উঠতে হবেই তোকে। ঠেকা পড়ে নাই নিজের ঘুম বিসর্জন দিয়ে সাতক্ষীরা যাব বিয়ের জন্য মরতে। এমন করে বলছিস কেন? মেয়েদের বাড়ি দূরে, তাই আর কি করার। তো বলেছিল কে এত দূরে বিয়ে করতে? ঢাকায় কি মেয়ের অভাব পড়েছিল নাকি? এত সব কিছু জানি না, আগে খেয়ে নে। আম্মুর অনেক জোরাজুরিতে ঈশা যেতে বাধ্য হলো। খেয়েই ঈশা ঘুম। এদিকে রিয়ানের মা এবং ঈশার মা বসে গল্প করছে। তোর ছেলের বিয়ের পর আমার মেয়েরও ভালো ছেলে রেখে বিয়ে দিয়ে দিব। ঠিক তখনই রিয়ান সে পাশ দিয়ে যাচ্ছিল এবং ঈশার আম্মুর কথাটা শুনে ফেলে। মুচকি হেসে রিয়ান মনে মনে ভাবে, শাশুড়ি মা, বিয়েটা তো আপনার মেয়ের সাথেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শাশুড়ি মা, কি হয়? হুম, বেশ। তবে ঈশা কোথায়? ওকে তো দেখছি না। আর বলিস না, ঈশা বিয়ের কথা শুনেই ঘুমিয়ে আছে। মানে কি কি সব বলছিস উল্টাপাল্টা? বলছি কি সাধে, ঈশা নাকি বিয়েতে যাবে না। উমা, কেন? দূরের রাস্তা তাই। ও গড, ঈশা যদি না যায় আমার মিশন সাকসেসফুল হবে কি করে? না না, ওকে রাজি করাতেই হবে, যে করেই হোক। তবে কিভাবে? সে কি বলছিস? না গেলে এখানে একা কি করে থাকবে? সেটাই তো। আইডিয়া। ভেবেই মুচকি হাসলো এবং তার মায়ের কাছে যেতে যেতে বলল, কি হয়েছে মা? তোমরা কি নিয়ে কথা বলছো? তেমন কিছু না, ইচ্ছা নাকি যাবে না। জেনেও না জানার ভান করে বলল, কি বলছো? কেন যাবে না? ঈশা নাকি পরে ঘুম থেকে উঠতে পারবে না, আর এমনিতেও ওর জার্নি তেমন ভালো লাগে না। যদি না যায় একা থাকবে কি করে? সেটাই তো টেনশন। থাক আন্টি, টেনশন করার দরকার নেই। সকালে উঠলে দেখবেন ঠিকই রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, রিয়ান ঠিক বলেছে, তুই চিন্তা করিস না। এখন আয়, কাজ বাকি আছে। হুম, চল। ওনারা যেতেই রিয়ান রহস্যময়ী হাসি দিল। মাঝরাতে ঈশা ঘুমোচ্ছিল, হঠাৎ অনুভব করলো তার উপরে ভারী কিছু রয়েছে। চোখ খুলতেই দেখে রিয়ান তার উপরে আর তার গলায় চুমু খাচ্ছে। ঈশা চিৎকার দিতে যেতেই রিয়ান তার মুখ চেপে ধরে। এত চিল্লাও কেন? চিল্লানোর উপর কি ডিগ্রি অর্জন করেছো নাকি? চিল্লাতে দিলি কই? আগেই তো মুখ ধরে রেখেছিস, লুচো ছিলে কোথাকার। তাই তো, তুমি তো চিল্লাওনি। ঈশা অবাক হয়ে রিয়ানের দিকে তাকালো আর ভাবতে লাগলো কি করে তার মনের কথা বুঝতে পারলো। মনের মিল আছে যে, তাই। ঈশা এবারও অবাক হলেও সাথে বিরক্ত। উফ, এর চালায় মনে মনে কথা বলতে পারি না শান্তি মতো। আমি শান্তিতে থাকলে তুমিও থাকবে, বুঝলে জান? ঈশা তার মুখ থেকে রিয়ানের হাত সরিয়ে বলল, আপনি এখানে কি করছেন, তাও এত রাতে? তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না জান। ন্যাকামো দেখে আর বাঁচি না। ন্যাকামো করছি না, ওকে? লজ্জা করে না? কাল আপনার বিয়ে আর এখন অন্য মেয়ের রুমে এসে অসভ্যতামি করছেন। ও কামন, কতবার বলবো? আর কি বললে আমি অসভ্যতামি করি? তা নয় তো কি, অসভ্য ছেলে। জাস্ট শাট আপ, স্টুপিড। রিয়ানের ধমকে ঈশা ভয় চুপসে গেল। রিয়ান নিজের রাগ কন্ট্রোল করে বলল, বাই দ্য ওয়ে, কাল যাবে না কেন? আপনাকে বলতে বাধ্য নই। ও আচ্ছা, বাধ্য নও তাই না? একদমই না। লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি, কেন যাবে না? বলবো না মানে বলবো না। ওকে,
বলেই রিয়ান ঈশার গলায় জোরে কামড় বসিয়ে দিল। এতে ঈশা আম্মু গো বলে চিল্লিয়ে উঠল। কি এবার বলবা, না আর একটা কামড় দিব? আসলে আমার শরীরটা একদমই ভালো না, তাই যাব না। প্লিজ ঘুমোতে দিন। গুড নাইট। নাটক না করে বলো। এত রাতে তাও আপনার সাথে নাটক করতে বয়েই গেছে আমার। আপনিই তো নাটকের মিনিস্টার। হ্যাঁ হইছে, এত বক বক করো কেন বলো তো? আপনি যাবেন? অসহ্য। আগে বলো যাবা, নইলে ছাড়বো না। আমি যাব এত দূরে, সো বলে কোনো লাভ নাই। ওকে, তুমি না গেলে চলো রোম্যান্স করে। রিয়ানের কথা শুনে ঈশা চোখ বড় বড় করে তাকালো। কি বলছে এই ছেলে, যার কাল বিয়ে সে আজ এই মাঝরাতে কিনা? ভাবলে ঈশার গা চলে যাচ্ছে। তবে এটা ভাবলে আরো বেশি অবাক হয় যে এমন ছেলেও দুনিয়াতে আছে যে বিয়ের আগের দিন অন্য কারোর সাথে এমন করে। কি হলো, চোখগুলো এমন রসগোল্লা করে রেখেছো কেন? লজ্জা কি নেই নাকি আপনার? না গো, এখন চলো। কি? বলার আগেই ঈশা রিয়ানের মুখ চেপে ধরলো। হয়েছে, অনেক বলেছেন, এখন আমার উপর থেকে উঠুন। উফ, কি ভারী আল্লাহ, মনে হচ্ছে কেউ 1 ডজন তুলার বস্তা ফেলে দিচ্ছে আমার উপর। রিয়ান রেগে ঈশার তার হাত দুটো দিয়ে বিছানায় চেপে ধরে বলল। কি বললে? আমি তুলোর বস্তা? তাও 1 ডজন মানে 12টা? আপনি কি ম্যাথ বোঝেন না নাকি? বোঝাচ্ছি মজা। বলেই রিয়ান এবার ঈশাকে কিস করে বসলো। এবার ঈশার চোখ দুটো আরো বড় বড় করে ফেললো। ঈশা শুধু করছে আর রিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তবে হাত দুটো বাঁধা থাকায় কিছুতেই পারছে না। এদিকে রিয়ানেরও ছাড়ার কোনো নামগন্ধ নেই। পাক্কা 10 মিনিট পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলো। ঈশার তো দম বন্ধ হয়ে আসছিল। কি কাল যাবে তো না আবার? না, যাব, আমি যাব। সত্যি তো? 401 সত্যি। সকালে যদি মত বদলাও? একদমই না। মনে থাকে যেন। বলেই রিয়ান ঈশার উপর থেকে উঠে গেল এবং নিচের রুমে চলে গেল। রিয়ান চলে যাওয়াতে ঈশা হাফ ছেড়ে বাঁচলো এবং শুয়ে শুয়ে ভাবতে লাগলো কি করে রিয়ানকে শিক্ষা দেওয়া যায়। ভাবতে ভাবতে ঈশা ঘুমিয়ে পড়লো। আর এদিকে রিয়ান ডেবিল হেসে বলতে লাগলো। জান, শুধু আজ রাতের অপেক্ষা, কাল তুমি শুধু আমার। ভোর 4:10। আজানের সুরে ঈশার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই আবার ঘুমোতে নিল। তখনই ঈশার মনে পড়লো রিয়ানের বলা কথাগুলো। মনে পড়তেই লাফ দিয়ে উঠে বসলো ঈশা। উফ, খচ্চরটার জ্বালায় শান্তি মতো ঘুমাতেও পারছি না। কেন যে আসতে গেলাম এই বাড়িতে, এখন যেতে হবে সেই সাতক্ষীরায়। দূর, ও আল্লাহ, আমায় উঠাইয়া নাও। আর ভালো লাগে না এসব প্যারা। এশিয়ান থুকো, রিয়ান বেটাই তৈরি হয়েছে, মাঠে নেমেছে। তবে আমিও কম না, একেবারে দেখিয়ে দিব আমি কি করতে পারি। ভাবতে ভাবতেই ঈশা ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা সিল্কের 3 পিস পরে নিল। কিছুক্ষণ পরই ঈশার মা রুমে ঢুকলো এবং ঈশাকে রেডি হতে দেখে অবাক হয়ে গেল। রিয়ান যা বলেছে তাই হলো। সকালে সবার আগে রেডি হয়ে বসে আছে। বাহ, যাক, সব ভালো যার শেষ ভালো তার। কি আম্মু, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? না তেমন কিছু না। তুই না কাল বললি যাবি না, এখন যাচ্ছিস যে? যাচ্ছি কি সাথে? বাধ্য হয়েই তো যাচ্ছি, ওই বেটা এশিয়ানের জন্য। মানে আম্মু, হয়েছে কি, আমি একা একা কি করব, তাই ভাবলাম তোমাদের সাথেই যাই। বুঝেছি, এখন তাড়াতাড়ি চ, খেয়ে নিবি, না হলে লেট হয়ে যাবে। ওকে, চলো। বলেই ঈশা তার মায়ের সাথে যেয়ে খেয়ে নিল। তারপর গাড়ির কাছে যেয়ে দাঁড়ালো এবং রিয়ানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। উফ, দেখেছো যার বিয়ে তার খবর নেই। না আন্টি, নিয়ে এসেছি তোমার এই বিদেশি ছেলেকে। বিদেশি ছেলে বলাতে রিয়ান রেগে রিয়াদের পেটে জোরে কোনো দিয়ে আঘাত করলো। রিয়াদ আউচ বলে চিল্লিয়ে উঠল। সবাই ওদের কাণ্ড দেখে হেসে দিল। রিয়াদ রিয়ানের বেস্ট ফ্রেন্ড। তারপর সবাই মিলে গাড়িতে উঠে বসলো। ঈশা তার বাবা মায়ের সাথে উঠতে নিলে রিয়ানের মা বলে। ঈশা, তুমি গিয়ে রিয়ানের সাথে বসো। কি, আমি কেন যাব? আন্টি ওনার সাথে? তা কে যাবে বলো তো? রিয়ান একা একা যাবে নাকি? বাট আন্টি, আমি কি করে? তুমি ওর বোন, যেতেই পারো, সমস্যা কি? আরে যা না, কি হবে? আচ্ছা মা, যাচ্ছি। বলেই ধীরে ধীরে রিয়ানের গাড়ির সামনে যেয়ে দাঁড়ালো। রিয়ানরা 4টা গাড়ি নিয়েছে। প্রথম গাড়িতে রিয়ানের বডিগার্ডস, দ্বিতীয় গাড়িতে রিয়ান, রিয়াদ আর ঈশা, তৃতীয়টাতে রিয়ান এবং ঈশার মা বাবা, এবং লাস্ট বড় বাস যেটাই সকল আত্মীয় স্বজন। ঈশা ভয়ে ভয়ে গাড়ির দরজা খুলে রিয়ানের পাশে যেয়ে বসলো।
ঈশা মস্তিই গাড়ি চলা শুরু করলো। ঈশা রিয়ানের দিকে চোখ যেতেই দেখে রিয়ান তার দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। সামনের সিটে রিয়াদ বসে আরামসে কানে ইয়ারফোন দিয়ে সংস শুনছে। কি জান আমাকে ছাড়া থাকতে পারো না? বাজে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ, বাজে কথা কোথায় বললাম? তুমি তো আমার কাছে আসলে। বাধ্য হয়ে এসেছি, নইলে জীবনেও আসতাম না, বুঝলেন ভাইয়া? ঈশা রিয়ানকে ভাইয়া ডাকাতে রিয়ান রেগে লাল হয়ে গেছে। হোয়াট? হু ইজ ভাইয়া? ঈশা তো সেই খুশি রিয়ানকে জব্দ করতে পেরে। কেন? আপনিই তো সেই ভাইয়া, রিয়াদ ভাইয়াকে তো বলিনি। রিয়াদকে ভাইয়া বললে বলো, বাট আমাকে বলবে না। মাইন্ড ইট স্টুপিড। আন্টি তো বললো আপনি আমার ভাই, আর আমি আপনার বোন। উফ, ওরা বললেও ভাইয়া বলবে না, নইলে নইলে কি ভাইয়া? এবার রিয়ান কন্ট্রোল হারিয়ে ফেলে। রিয়ান এক টান দিয়ে ঈশাকে নিজের সাথে মিলিয়ে নিল। ঈশার চোখ দুটো বড় বড় করে ফেললো। ঈশার এবার অনেকটাই ভয় পেয়ে গেছে। রিয়ানের সাথে মজা নিতে চেয়ে যে অতিরিক্ত রাগিয়ে ফেলেছে সেটা ঈশা হারে হারে টের পাচ্ছে, কারণ রিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে। একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় ঈশা বলতে লাগলো, কি 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 করছেন? তা কি ভাইয়া বলার শাস্তি দিচ্ছি। কি কি কিসের শাস্তি? ঈশার ভীত ফেস দেখে রিয়ানের রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। তবুও রাগী ফেস নিয়ে বলল। সে না হয় করেই দেখাচ্ছি। বলেই যে ঈশা ঠোঁটের দিকে এগোতে নিল তখনই ঈশা নিজের হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। রিয়ান এবার তার হাসি থামাতে পারল না, জোরে জোরে হেসে দিল ঈশার কাণ্ডে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল। কি আর ভাইয়া বলবে? ঈশা কিছু না বলে মাথা নাড়িয়ে না বলল। সত্যি তো? ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রিয়ান মুচকি হেসে ঈশাকে ছেড়ে দিল। ঈশাও যেন হাফ ছেড়ে বাঁচল। গাড়ি চলছে। প্রায় 6-7 ঘন্টা পর ওরা সাতক্ষীরার একটা রিসোর্টে পৌঁছালো। ঈশা বেচারিকে তো রিয়ান সারা রাস্তায় চালিয়ে মেরেছে। রিসোর্টে পৌঁছে সবাই 1 ঘন্টার মতো রেস্ট নিল। তারপর সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বেচারি ঈশার আবারও রিয়ানের জ্বালাতন সহ্য করতে হচ্ছে। কখনো হাত ধরছে, কখনো জড়িয়ে ধরছে, আবার কখনো কাঁধে হাত দিচ্ছে। ঈশাও কিছু বলতে পারছে না, কারণ রিয়াদ কানে ইয়ারফোন দিয়ে নেই। রিয়ান এবং রিয়াদ মিলে হাসাহাসি করছে। প্রায় 30 মিনিটের মধ্যে ওরা বিয়েবাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে আগে রিয়ান নামে, তারপর ঈশা। ঈশাকে রিয়ানের গাড়ি থেকে নামতে দেখে মেয়ে পক্ষের স্বজনরা ভূত দেখার মতো চমকে ওঠে। বিশেষ করে মাইশার রিয়ানের সাথে যার বিয়ে হবে সে বোন মিম। ঈশা প্রকুচকে সবার দিকে তাকালো। ব্যাপার কি? এরা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি কি এলিয়েন নাকি যে এভাবে দেখছে? উফ, কাল থেকে যে কিসব হচ্ছে আমার সাথে। এই খচ্চরটা সারা রাস্তায় জ্বালানো, আর এখন এরা দূর, অসহ্য। জিজু আমাদের টাকা দেন, সরি। বলছি টাকা দেন, না হলে ঢুকতে দিব না, এবং আপুকেও আপনাকে দিব না। নেকা। তোদের আপুকে না দিলে আমার প্রবলেম নেই, আর নিতেও চাই না তোদের আপুকে। টাকা দিয়ে আপনারা কি করবেন শুনি? সেটা আপনাদের কেন বলবো? এখন আপনারা দেবে না ফিরে যাবে সেটা আপনাদের ব্যাপার। ঈশা ওদের দিকে প্রকুচকে তাকিয়ে আছে, আর রিয়ান বিরক্ত হচ্ছে এদের কথাই। তারপর আর সহ্য করতে না পেরে ওদের টাকা দিয়ে ভেতরে ঢুকলো। মাইশার বান্ধবী, বোন, কাজিনরা ঈশার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। এতে ঈশার অস্বস্তি ফিল করছে। তাই সে সিদ্ধান্ত নিল মায়ের সাথে সাথে থাকবে। কিন্তু ভিড়ের মধ্যে হাজার খুঁজেও ঈশা তার মাকে খুঁজে পেল না। এদিকে রিয়ান কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে। কি সব প্ল্যান মতো চলছে তো? হ্যাঁ দোস্ত, এই সাইডে সব ঠিক আছে। আর জাহিদ? ইয়েস বস, এখানেও সব ঠিক আছে। রুবস? বস, সেটা আমার কাছে, বাট একটা বাকি আছে। ওকে, তাড়াতাড়ি, ফার্স্ট। ওকে বস। এখন একজন মাইশার উপর আর একজন ঈশার উপর। ওকে বস। বলেই জাহিদ গিয়ে তার কাজ শুরু করলো। আর রিয়াদ? আমাকে আর বলতে হবে না, পুলিশ ইন্সপেক্টর কি না বুঝে হয়ে গেছে নাকি? রিয়ান হেসে বলল। জানি তুই পারবি। ইয়াপ। ওরা কত দূর আছে? বেশি সময় লাগবে না, 30 মিনিটের মাঝে চলে আসবে। আচ্ছা, কেউ আসছে, পরে কথা বলছি। ওকে। রিয়ান স্টেজে বসে এতক্ষণ এত কথা বলেছে, অথচ কেউ একবারের জন্যও বুঝতে পারেনি। ঈশা মাইশার রুমের পাশে দিয়ে যাচ্ছিল। হঠাৎ মাইশার বোনের কথাই শুনতে পেল। আপু, তুই কিভাবে রিয়ান শাহকে শায়েস্তা করবি? বিয়েটা হতে রে শুধু, তারপর দেখ ওদের কি হাল করি। সকলকে শেষ করে দেব, যেভাবে আমাদের ভাই মারুফকে মেরেছে। ওই রিয়ান শাহের জন্যই আমাদের ভাই ফাঁসির দড়িতে ঝুলেছে।
তবে জানিস ওদের সাথে একটা মেয়ে এসেছে, ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। যদি বিয়েটা ভেঙে দেয়? ওইটা যদি পথের কাঁটা হয়ে দাঁড়ায় তাহলে ওকে বাঁচিয়ে রাখবো না, আগে নিজের স্বার্থ অর্জন করলেই হয়। আর দেখেছিস ওই রিয়ান কত বোকা, নাচতে নাচতে বিয়ে করতে চলে এসেছে। হ্যাঁ রে আপু, ঠিকই বলেছিস। বলেই দুজন জোরে জোরে হাসতে লাগলো। আর ঈশাও সবটা ভিডিও করে ফেললো। মাইশার ফেস দেখে ঈশা বুঝে নিয়েছে কিছু না কিছু গড়বড় এই মেয়ে করবেই। ঈশা তার বাবার থেকেই শিখেছে। তার বাবা সবসময় এসব বিষয় নিয়েই বুঝিয়েছে কিভাবে কখন কে কীরকম করতে পারে, এবং বলেছে যদি কখনো অপরাধ দেখে তাহলে ছোট ছোট প্রুফ নিজের সাথে রাখতে বলেছে। অনেক প্রয়োজনীয় মুহূর্তেও কাজে লাগতে পারে, আবার কারো জীবন বাঁচাতেও। ঈশা মনে মনে ভাবছে, ছি, আর মন মানসিকতা এত খারাপ হতে পারে? এরা বিয়েটা করছে শুধুমাত্র নিজের স্বার্থ অর্জনের জন্য। স্বার্থের জন্য এখন মানুষ কত কে না করতে পারে। হে আল্লাহ, কবে এদের বুঝতি বা তুমি? হিম আবার বলা শুরু করলো। আচ্ছা আপু, আমাকে ওই রিয়ান শহর সম্পত্তির ভাগ দিবি না? তা তো দেবই, অনলি 25%। কি, এত কম? যতটুকু দিচ্ছি ততটুকুতে খুশি থাক, এখন এখান থেকে যা। মিম গাল ফুলিয়ে কিছু না বলেই চলে গেল। মিম বের হওয়ার আগেই ঈশা আড়ালে লুকিয়ে পড়ল। মিম যেতেই যখন ঈশা আড়াল থেকে বের হতে নিবে তখনই একটা ছেলে মাইশার দিকে আসছে, তাই আবার লুকিয়ে পড়ল ঈশা। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে পড়ল। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে দেখতে লাগলো কি হচ্ছে। ও জান, ফাইনালি তুমি এসেছো। বলেই ছেলেটিকে জড়িয়ে ধরলো। এসেছি। তুমি কি সত্যি বিয়ে করছো? হ্যাঁ বেবি, করতে তো হবেই, নইলে ওই রিয়ানকে শিক্ষা দেব কি করে। আমি তোমায় ওর সাথে সহ্য করতে পারবো না। ওকে বেবি, তাহলে চলো দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করি। বলেই দরজা থুম করে বন্ধ করে দিল। ঈশার এসবে গা চলে যাচ্ছে, তাই সে সেখান থেকে অন্য সাইডে চলে গেল আর ভাবতে লাগলো এই মেয়ে অধিক নিচু মাইন্ডের, কাউকে মেরে ফেলতেও এর হাত কাঁপবে না। এগুলো ভাবতে ভাবতেই ঈশা স্টেজের কাছে চলে গেল। হঠাৎ ঈশার চোখ গেল রিয়ানের দিকে। ঈশা সিদ্ধান্ত নিল ভিডিওটা রিয়ানকে দেখাবে। ভেবেই আস্তে আস্তে রিয়ানের পাশে যায় এবং ফোনটা দিয়ে অন্যদিকে চলে গেল। রিয়ান অবাক হয়ে যায়, ফোন কেন দিল। এটা ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিনে টাচ করতেই ভিডিওটা পেল এবং দেখতে লাগলো। ভিডিওটা দেখা শেষে রিয়ান মুচকি হেসে ভাবতে লাগলো, বাহ, আমার জানটা তো হেব্বি বুদ্ধিমান, আমার কত কাজ সহজ করে দিল। ওর মাইশা, তোমার তো আজ শেষ দিন। ভেবেই আইসকে বলল। কাজ কমপ্লিট? ইয়েস বস, পুরোপুরি। গুড। বলেই রিয়ান ফোন রাখলো। এদিকে সবাই বলছে কনেকে আনতে, কিন্তু কনের খবর নেই। তারপর সবাই মিলে মাইশার রুমের দিকে এলালো। সবাই দরজা খুলতে বললো, বাট মাইশার কোনো খবর নাই। কিছুক্ষণ পর সবাই ঠিক করলো দরজা ভাঙবে। দরজা ভাঙার পর সবাই ভেতরে ঢুকে এমন কিছু দেখে যা উপস্থিত কেউই আশা করেনি। রিয়ানের তো কোনো রিয়াকশনই নেই। মাইশার মা তো মাইশার অবস্থা দেখে কেঁদে দেয়, কারণ রুমে মাইশা একটা ছেলের সাথে বেঘরে ঘুমাচ্ছে। মাইশার বাবা এগুলো সহ্য করতে না পেরে মাইশার কাছে গিয়ে এক টান দিয়ে বসালো এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাটিয়ে চড় মারলো। মাইশা এখনো ভালোভাবে চোখও খুলতে পারছে না, দুলছে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি। আজ তোর বিয়ে, আর তুই কিনে এভাবে অন্য একটা ছেলের সাথে, ছি, আমার সব সম্মান ধুলোয় মিশিয়ে দিলি তুমি। তোকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে। বলেই মাইশার মা কাঁদতে কাঁদতে বসে পড়লো। এইরকম চরিত্রহীন মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। এই মেয়ে শুধু আজ না, আরো অনেকবার এসব করেছে। তুমি কি করে জানো বাবা? দেখাচ্ছি আঙ্কেল, রিয়াদ ওদের নিয়ে আয়। বলেই রিয়াদ কয়েকটা ছেলেকে নিয়ে আসলো। এই দেখেন আঙ্কেল, এই ছেলেগুলোকেও আপনার মেয়ে বলির পাঠা বানিয়েছে। সত্যি বড় ভুল করে ফেলেছি এই মেয়েকে লাই দিয়ে। আরও আছে। বলেই মাইশার আর মিমের কথোপকথনের ভিডিওটা দেখালো। ভিডিও দেখে তো সবাই আরো অবাক। রিয়ানের বাবা অবাক হয়ে বলল, মারুফ আপনার ছেলে? হ্যাঁ, তবে আমি জানতাম আমার ছেলে নিখোঁজ, বাট সে কি করলো যার জন্য ওকে ফাঁসিতে ঝুলিয়েছে? মানে কি? রিয়ানের বাবা রেগে বলল, আপনার ছেলে ড্রাগস বিক্রি করত। তারপর যখন তার ম্যানেজার তার কুকর্মের কথা জানতে পারে, তখন মারুফ তাকে খুন করে তাই সেই শাস্তি স্বরূপ তাকে ফাঁসির রায় দিয়েছিল। কি বলছেন আপনি এগুলা? যা বলেছি ঠিকই বলেছে। আর আপনার এই গুণধর মেয়ে ভেবেছিল আমি ইচ্ছা করে ফাঁসিয়েছি। হাই আল্লাহ।
এ কি হচ্ছে আমার সাথে? আন্টি চিন্তা করবেন না, আপনি আর বাবা, আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আমি ঈশাকে বিয়ে করতে চাই। ওকে আমি ভালোবাসি বাবা। অবশ্যই, ঈশাকেই আমাদের পুত্রবধূ করব। আমাদের আগেই বোঝা উচিত ছিল। ক্ষমা করবেন আমায়। তখন মাইশা এমনভাবে বলেছিল যে ওকে না করতে পারেনি এবং আপনাদেরও কাছে প্রস্তাব পাঠাই। তবে আমার মেয়ের চলাচল এবং কাজকর্মের খোঁজ নেওয়া উচিত ছিল। আঙ্কেল, আপনার কোনো দোষ নেই এখানে। হ্যাঁ, ঠিক বলেছে রিয়ান। তা ইলিয়াস, তোর মেয়েকে কি? অবশ্যই, আমি আরো খুশি হব। ভাবি আর মিলি, তোমাদের আমত নেই তো? ওরা যখন কথা বলছিল তখনই হঠাৎ মিম ঈশাকে টান দিয়ে পেছন থেকে ঈশার গলায় ছুরি ধরল। আমার আপুকে বিয়ে না করলে আমি এই মেয়েকে মেরে ফেলবো। কি হচ্ছেটা কি? মিম, ছাড়ো ঈশাকে। না, আগে এই রিয়ান শাহ বলুক আপুকে বিয়ে করবে। জাস্ট শাট আপ। আমি ক্যারেক্টারলেস মেয়েকে কখনোই বিয়ে করব না। ওকে, আপুকে না করলে আমাকে বিয়ে করেন। রিয়ান চোখ দিয়ে রিয়াদকে ইশারা করতে রিয়াদ আস্তে আস্তে মিমের পেছনে যায় এবং হাত থেকে ছুরিটা কেড়ে নিল এবং বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। জেলে গিয়ে মশার সাথে বিয়ে বিয়ে খেলো কেমন? এই, এদের নিয়ে যা। বলেই বডিগার্ডদের সাহায্যে মিম, মাইশা এবং ছেলেটিকে নিয়ে যাওয়া হলো। এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। ঈশা তো অস্বস্তিতে ভুগছে, কি থেকে কি হয়ে গেল ভাবছে। হয়ে এসেছিল অতিথি হিসেবে, এখন হয়ে যাচ্ছে বউ। বিয়ে পড়ানো শেষে কাজী কবুল বলতে বললে অনেকটাই ঘাবড়ে যায় ঈশা। তারপর সবাই অনেক জোরাজোরি করাতে 3বার কবুল বলে দেয়। রিহানকে বলতে বললে গপাগপ করে বলে দেয়। এতে সবাই জোরে জোরে হেসে দিল। আরে দোস্ত, আস্তে আস্তে, কাজী কোথাও পালিয়ে যাচ্ছে না। বলিয়ে আবার হেসে দিল সবাই। রিয়ান তার প্রোগ্রামের জন্য মাথা চুলকাচ্ছে। তারপর রিয়ান মুচকি হেসে ঈশার কানে ফিসফিসিয়ে বলে, কি বলেছিলাম না, বিয়েটা তো হবেই, তবে সেটা তোমার সাথে। ঈশা কিছু বলল না, শুধু চোখ রাঙিয়ে অন্যদিকে ফিরে গেল। ভাই, এখন এত ফিসফিস করিস না, বাসরে করিস, তখন অনেক সময় ভাবি। বলেই হেসে দিল। তোরে তো পরে দেখে নিব। ঈশা রিয়াদের কথায় লজ্জা ফিল করলো, আর রিয়ান ঈশার লজ্জা মাখা মুখটা দেখছে। আচ্ছা, আমাদের এখন যাওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলছিস। তো চলো যাই, বেশি দেরি করা ঠিক হবে না। চল। বলেই সবাই একসাথে বেরিয়ে গাড়ির কাছে চলে আসলো। রাত বাজে প্রায় 9 থেকে 10টা। গাড়িতে সবাই এক এক করে উঠে বসলো। ঈশা আর রিয়ান এবারও একসাথে। কি অদ্ভুত তাই না? তখন রিয়ানের মা বলেছিল বোন হিসেবে বসতে, আর এখন বলছে বউ হিসেবে। কি জান, এখন কি আর অসভ্যতামি বলতে পারবা? অসভ্যতামি করলে তো বলবোই। কেমন, আমরা এখন হাজবেন্ড ওয়াইফ। আমি এই বিয়ে মানি না। মানো কি মানো না সেটা আমার দেখার দরকার নেই। মানে? বাসায় গিয়ে বোঝাবো। ঈশা আরেক দফা শক খেলো। তারপর আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইল এবং ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। পারবে তো রিয়ানের সাথে নিজেকে মানিয়ে নিতে? এসবই ভাবতে লাগলো ঈশা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল জানা নেই ঈশার। ঈশাকে ঘুমোতে দেখে রিয়ান তার ঘুমপুরিকে বুকে টেনে নিল। ঈশা ও রিয়ানের বুকে আরামসে ঘুমোচ্ছে, আর রিয়ান এক দৃষ্টিতে তার ঘুমপুরিকে দেখতে ব্যস্ত। ঈশার সামনের চুল মুখে পড়লে সেটা রিয়ান পর যত্নে সরিয়ে দিচ্ছে। একসময় রিয়ানও ঘুমিয়ে পড়ে ক্লান্ত থাকায়। এবার বলি মাইশের সাথে কি হয়েছিল, তাহলে শুনুন, প্রথম থেকেই শুরু করি। যেদিন রিয়ানের বিয়ে ঠিক হয়েছিল সেদিন রিয়ানের মা মাইশার ছবি দেখালো রিয়ানকে। সেদিন ছবিটা দেখেই রিয়ানের মনে খটকা লাগে, কারণ মাইশার চেহারা মারুফের সাথে অল্প অল্প মিলে। তাই সেদিনই রিয়ানের গুপ্ত বাহিনী খোঁজ শুরু করে। মাইশা টাকা যেদিকে দেখতো সেদিকেই ছুটতো। অনেকগুলো রিলেশনও করেছে, ছেলেদের টাকা হাতিয়ে ছুঁড়ে ফেলে দিত। এগুলো সবই খোঁজ পেয়েছে রিয়ান, এবং এটাও জানতে পেরেছিল মাইশা মারুফের বোন, বাট সঠিক প্রমাণ ছিল না এই বিষয়ে। তাই এটা নিয়ে আপসেট ছিল রিয়ান। এটা জানার পর ভেবেছিল মাইশার মুখোশটা বিয়ের দিন সবার সামনে খুলে দিবে। তবে রিয়ানের আপসেট দূর করতে পেরেছে শুধুমাত্র ঈশা। ঈশার জন্যই সঠিক প্রমাণটা পেয়েছে। আর হ্যাঁ, আরেকটা জরুরি কথা, মাইশার রুমের জুসে রিয়ানের বডিগার্ডের একজন নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে মাইশা আর ছেলেরা বেঘরে ঘুমাচ্ছিল। রহস্য এবারের মতো শেষ। ভোর 5টায় রিয়ানরা ঢাকায় এসে পৌঁছায়। ঈশা ঘুমে এতটাই বিভোর যে ওর কোনো খবরই নাই। তাই রিয়ান আর ঈশাকে না জাগিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে গেল। রিয়ানের কাণ্ডে রিয়ানের মা রিয়ানের বাবাকে বলল, দেখেছো তোমার ছেলে ঈশার জন্য কতটা পাগল। ঠিক বলেছো। আগে আমাদের রিয়ানের মতামতটা জানা উচিত ছিল। তবু তো আমার ছেলেটা এখন বেশ খুশিই আছে। হ্যাঁ, তা তো অবশ্যই।
এখন চলো রুমে যাই। চলো। বলেই রিয়ানের মা বাবা রুমে চলে গেল। ঈশার মা বাবা আগেই রুমে চলে গেছে। লজ্জায় চোখ সরিয়ে মাথা নিচু করে ফেললো ঈশা। রিয়ান ঈশার লজ্জা মাখা মুখ দেখে মুচকি হেসে বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না। আমি তো তোমারই বর, যত ইচ্ছে দেখো। ঈশা চোখ বড় বড় করে তাকালো রিয়ানের দিকে। এভাবে তাকিও না, ভয় লাগে। আইসে ন্যাকামি মিনিস্টার। একদম বাজে কথা বলবে না। আপনিও ন্যাকামি কম করেন। বলেই ঈশা রিয়ানের পাশ কেটে ওয়াশরুমে যেতে নেয়। তখনই রিয়ান ঈশার হাত ধরে থামিয়ে দিল। আমি ন্যাকামি করি? আপনিও ন্যাকামি কম করেন, ছাড়ুন আমায়। বরকে চোখ গরম দেখালে আল্লাহ পাপ দিবে। আল্লাহ পাপ দিবে না? দিবে দিবে না? দিবে দিবে দিবে। আপনার মুখে কালি লেগে আছে। রিয়ান ঈশার হাত ছেড়ে মুখে হাত দিয়ে বলল, কই? জানি না। বলে ঈশা একদৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর রিয়ান হ্যাবলার মতো ঈশার দিকে তাকিয়ে আছে। তারপর ধ্যান ভাঙলে জোরে জোরে হাসতে লাগলো। ওরে চালাক, আমার সাথে চালাকি। এবার ওয়াশরুম থেকে একবার বের হও, তোমার খবর আছে। বলেই রিয়ান বিছানায় গিয়ে বসলো। প্রায় অনেকক্ষণ গেল, তবুও ঈশার খবর নেই। তাই রিয়ান আধশোয়া হয়ে চোখ বুজে রয়েছে। তখনই ঈশা আস্তে করে ওয়াশরুমের দরজাগুলো উকি দিয়ে দেখতে লাগলো। বিছানার দিকে চোখ যেতেই দেখলো রিয়ান চোখ বন্ধ করে আছে। ঈশা ভাবলো এটাই সুযোগ, তাই বের হয়ে পা টিপে টিপে ঈশা ড্রেসিং টেবিলের কাছে গেল। আয়নায় দেখলো রিয়ান এখনো চোখ বুজে রয়েছে। তাই ঈশাও নিশ্চিন্তে তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে লাগলো। হঠাৎ কেউ ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঈশা ভয় পেয়ে গেল। আয়নায় তাকিয়ে দেখে রিয়ান তাকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়েছে। রিয়ান নেশা পড়া কণ্ঠে বলতে লাগলো, তোমার চুলের সুগন্ধে পাগল হয়ে যাচ্ছি জান। কেন তো পাগল করো আমায় বলো তো? যেদিন প্রথম তোমায় দেখেছি সেদিন মনের মধ্যে এক অদ্ভুত ফিলিংস দেওয়া করে, যা অন্য কোনো মেয়েকে দেখা হয়নি। জানি না তোমার মধ্যে এমন কি আছে যেটা তোমার প্রতি আমায় আকর্ষণীয় করে তুলেছে এবং প্রতিনিয়ত করেছে। কি এমন অদ্ভুত শক্তি আছে তোমার মধ্যে, বলতে পারো? ঈশা কিছু বলল না, শুধু শুনলো। ঈশাকে চুপ থাকতে দেখে রিয়ান বলল, কি হলো জান, কিছু কি বলার নেই তোমার? না, ছাড়ুন। এখনো কি আমায় মানতে পারছো না? না। এই তো আমার লক্ষ্মী বউ, তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে তুমি কখনো ছেলেদের দিকে ফিরেও তাকাওনি। অ্যাড আমাকে পাত্তাই দিচ্ছ না, যাকে দেখে মেয়েরা ক্রাশ খায়। আমি অন্যদের মতো না। সেজন্যই তো তোমায় এত বেশি ভালোবাসি জান। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, মাইন্ড করেন না? একদমই না। কেন? ভালোবাসি যে তাই। উফ, ছাড়েন তো, অসহ্য। ছাড়বো না, আমার বউকে আমি ধরেছি, তোমার কি? কিছুই না, ছাড়েন। নো। বলছিলাম কি রিয়ান, তুই বলেই রিয়াদ হাঁ হয়ে অন্যদিকে ফিরে গেল। রিয়ান রিয়াদকে রেখে ঈশাকে ছেড়ে দিল এবং অন্যদিকে চলে গেল। ঈশা তো লজ্জায় লাল হয়ে গেছে। রিয়াদ আবারও বলল, তোমাদের রোমান্স শেষ হলে কি আমি আসতে পারি? হারামি, আমার রোম্যান্সের ব্যান্ড বাজিয়ে এখন ভালো সাজা হচ্ছে। আমি কি জানতাম নাকি তুই রোমান্স করছিস? জানলে কখনো কাবাব মেয়ে হাড্ডি হয়ে আসতাম না। অলরেডি বন্ধ হলি। সেটা আমিও বলেছি, আর তোদেরও এখানে দোষ আছে। কি? দরজা খুলে রোমান্স করছিস তো আমি বলতেই পারি। ওকে মেয়া ভাই, ক্ষমা চাইছি। নেক্সট আর কখনো এরকম হবে না। গুড বয়। ঈশা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। রিয়াদ ঈশার কাণ্ডে বেকুব বনে গেল। কি হলো? ভাবি এভাবে দৌড়ে চলে গেল কেন? আমি কি জানি। কই ভাবলাম জমি আড্ডা দিব। ঈশাকে ছাড়াই আড্ডা দিব, চল ব্যালকনিতে। ওকে। বলেই ওরা ব্যালকনিতে চলে যায়। একদিকে ঈশা দৌড়িয়ে ড্রয়িং রুমে চলে আসলো এবং সোফায় বসে হাঁপাতে লাগলো। রিয়ানের মা ঈশার দৌড়ানো দেখে উনিও ছুটে আসলো ঈশার কাছে এবং উত্তেজিত হয়ে বলতে লাগলো, কি হলো ঈশা, তুমি এখানে দৌড়ে আসলে কেন মা? আন্টি দেখেন না, আপনার চেয়ে। বলেই ঈশা তার মুখে হাত দিল আর ভাবতে লাগলো কি বলে ফেলেছিল সে। আমার চেয়ে মানে? ইয়ে, মানে কি হলো বলো? না, কিছু না, এমনি জগিং করেছিলাম আন্টি। অনেক দিন ধরে করা হয়নি, তাই আজ করছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তা রিয়ান কোথায়? উনি রিয়াদ ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছে। আমরা তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তাই না? হঠাৎ এই কথা কেন বলছেন আন্টি? তোমাকে জোর করে বিয়ে দেওয়ানোর জন্য। আরে না আন্টি, অন্যায়ের কিছুই নেই এখানে। আছে। কি?
এই যে বারবার আন্টি বলছো, এটা কি অন্যায় নয়? ঈশা তৎক্ষণাৎ জিহবায় কামড় দিল। আসলে হয়েছে কি, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই মিস্টেক হয়। সরি আন্টি, আই মিন আম্মু। বুঝেছি, আমায় এখনো মা ভাবতে পারোনি, তাই তো? আরে না আম্মু, তুমি তো আমার আরেক মা। বলি ঈশা রিয়ানের মাকে জড়িয়ে ধরে। কি শাশুড়ি বউ মিলে কথা হচ্ছে? ও মা, শাশুড়ি না আমার আরেক মা? বাপ্পা, এক রাতেই পর হয়ে গেলাম। ও মা, তুমিও না? আচ্ছা, যা, আর বলবো না। রিয়ানের মা তো মা মেয়ের কাণ্ড দেখে আসছে। এইদিকে রিয়ান আর রিয়াত মিলে ব্যালকনিতে গল্প করছে। আচ্ছা, তুই ভিডিওটা পেলি কি করে? আমি পাইনি, ঈশা পেয়েছে। হোয়াট? ও না থাকলে কখনোই পসিবল হতো না। বুঝলাম। এখন নিচে চল, প্রচুর খিদে পেয়েছে। ওকে চল। তারপর দুই বন্ধু মিলে নিচে চলে আসলো। নিচে নামতেই দেখে ঈশা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। এটা দেখে রিয়ান খুব রেগে যায়। ও মা, আরে কি এমন চেঁচাচ্ছিস কেন? ঈশা কাজ করছে কেন? সার্ভেন্টের কি কম পড়েছে নাকি? ও, এর জন্য চিল্লাতে হয়? সবেমাত্র বিয়ে হলো, এক্ষুনি কাজ? আমি বলেছি ওকে করতে, ও নিজের জোর করে করেছে। এটা আমার কি দোষ? তাই মেয়ে, তুমি কি এই বাড়ির কাজের লোক নাকি যে কাজ করার জন্য এমন পাগলামি করছো? রিয়ানের ধমকে ঈশা ভয় পেয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। আরে ধমক দিচ্ছিস কেন? ওর এত কাজ করার শখ কেন সেটা আগে আমাকে বোঝাও। আরে ইয়ার, এমন রাগারাগি করছিস কেন? ভাবি বউ হিসাবে এইটুকু করতেই পারে, স্বাভাবিক। এতে এরকম বিহেভ করার কোনো মানেই হয় না। তুই চুপ থাক। এবার থাম রে, আমার বউ পাগলা ছেলে। রিয়ান আর কিছু বলল না, রেগে চুপচাপ খাবারের জন্য বসে পড়ল। ঈশাও বসলো, তবে সামনাসামনি। কিছুক্ষণ পর রিয়ানের বাবা আসলে সবাই খাওয়া শুরু করে দেয়। ব্রেকফাস্টের আগেই ঈশার বাবা মা চলে যায়। এতে ঈশা অনেক কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। রিয়ান এতক্ষণ ভালো করে ঈশাকে দেখেনি, এখন দেখে ঈশার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঈশার অবস্থা দেখে রিয়ানের রাগ দূরে চলে গেল এবং ভাবতে লাগলো ঈশার কি হলো। তারপর খেয়াল করলো ঈশার বাবা মা নেই। আচ্ছা মা, আঙ্কেল আন্টি কোথায়? চলে গেছে। মানে কি, তুমি আটকাবে না? আটকেছিলাম, তবে শোনেনি। বলল ইলিয়াস ভাইজানের থানা থেকে কল এসেছে এবং আর্জেন্ট যেতে বলেছে। তার আর থাকেনি। ও আচ্ছা। ঈশা তো খিদে মেদেই অস্থির, অনেক কষ্টে সামলিয়েছি। ও এই ব্যাপার। তাহলে আমার জানটা কত কষ্ট পাচ্ছে। তবে জান, তোমাকে তো এত সহজে ছাড়ছি না। ঈশা রিয়ানের দিকে চোখ যেতেই দেখলো রিয়ান তার দিকে সেই স্টুপিড হাসিটা দিচ্ছে। এতে ঈশা বিষম খেলো। রিয়ানের মা তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বলল, কি হলো মা, তুমি ঠিক আছো তো? ঈশা ঢক ঢক করে পুরো পানিটা খেয়ে ফেললো। তারপর আস্তে ধীরে রিয়ানের মাকে বলল। মা, আমি একদম ঠিক আছি। রিয়ানের জ্বালাতনে ঈশার গলা দিয়ে খাবারও নামছে না। ঈশাকে না খেয়ে বসে থাকতে দেখে রিয়াদ বলল, কি হলো ভাবি, খাচ্ছেন না কেন? খাওয়া শেষ, আমি এখন উঠি। বলে ঈশা আর কিছু না খেয়ে উপরে চলে গেল। রিয়ান তো রেগে আগুন, কারণ ঈশা তো তার জন্যই খায়নি, সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর ঈশাও তেমন কিছুই খায়নি। মা, তুমি আলাদা প্লেটে খাবার দাও, আমি ঈশাকে খাইয়ে দিব। আচ্ছা, খেয়ে দিচ্ছি। ওকে। বলেই সবাই খেয়ে নিল। তারপর রিয়ান ঈশার জন্য খাবার নিয়ে রুমে আসলো। রুমে এসে দেখে ঈশা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রিয়ান খাবারটা বেড বক্সে রেখে ঈশার কাছে যেয়ে ঈশার কাঁধে হাত রাখলো। ঈশা চমকিয়ে উঠলো এবং পেছনে তাকালো। ঈশা আর কিছু বলল না। রিয়ান মুচকি হেসে বলে, কি ভাবছিলে? কই কিছু না তো। তো না খেয়ে চলে আসলে কেন? আপনার জ্বালাই খেতে পারলাম কই। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। এখন এসো, খেয়ে নিবে। খাবো না, কেন? খিদে নেই। সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সো চলো, খাবে। বললাম না খাবো না। তুমি হয়তো ভালো করেই জানো রাগলে আমি তোমার সাথে কি কি করতে পারি। সো যা বলছি চুপচাপ তাই করো, রাগিও না আমায়। ঈশা একটা শুকনো ঢোক গিলে বিছানায় গিয়ে বসলো এবং খেতে নিলে রিয়ান হাত ধরে আটকালো। আমি খাইয়ে দিব। কিন্তু আবার? ঈশা ভয়ে আর কিছু বলল না। রিয়ান হাত ধুয়ে এসে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো, যেন ঈশা ছোট বাচ্চা। খাওয়া শেষে রিয়ান নিজের রুমাল দিয়ে ঈশার মুখ মুছে দিল। ঈশা মুগ্ধ নয়নে রিয়ানকে দেখছে। রিয়ান সার্ভেন্টকে ডেকে প্লেট নিয়ে যেতে বলল। ঈশাও বেরিয়ে গেল এবং রিয়ানের মায়ের সাথে গিয়ে গল্প করতে লাগলো। আর রিয়ান রুমে বসে ঈশার ফোন চেক করছে এবং ডেভিল স্মাইল দিচ্ছে। ঈশা একেবারে লাঞ্চ সেরে রুমে আসলো। রুমে এসে দেখে রিয়ান রুমে নেই।
তাই ঈশা নিশ্চিন্তে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলো। হঠাৎ একটা জিনিস দেখে ঈশা অনেকটাই রেগে গেল। তখন রিয়ান রুমে ঢুকলো আর ঈশাও রিয়ানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। কি হলো, এভাবে তাকিয়েছো কেন? ঈশা রিয়ানের সামনে গিয়ে ফোন দেখিয়ে বলল, এগুলো কি? কোনগুলো? চোখে দেখেন না, অন্ধ নাকি আপনি? তোমার প্রেমে। উফ, এত না পেয়েছিয়ে সোজাসুজি বলুন। ম্যারিড স্ট্যাটাস আমার সাথে কেন জান? আপনি আমার পারমিশন ছাড়া ফোন ধরেছেন কেন? বউয়ের ফোন ধরতে পারমিশন লাগে নাকি? হ্যাঁ লাগে, দিলেন কেন আপনি? তোমার বিয়ে হয়েছে তাও দিবে না? বিয়ে হয়েছে বলে সবাইকে জানাতে হবে? অফকোর্স জান। কেন, কোনো সমস্যা বুঝি? উফ, আপনি ধুর, অসহ্য। বলে ঈশা রুম থেকে বেরোতে নিল। রিয়ান আটকালো। কোথায় যাচ্ছ? মরতে কোনো সমস্যা? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবো ফাজিল মেয়ে। এবার ঈশা ধমক খেয়ে কেঁদে দিল। রিয়ান ঈশার কান্না দেখে বেকুব বনে গেল। হেই পাগলি, কাঁদছো কেন? আপনি খুব পচা, শুধু আমায় বকা দেন। বলে আবার কাঁদতে লাগলো। রিয়ান ঈশাকে অনেকবার থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই থামছে না। তারপর রিয়ান আর উপায় না পেয়ে আলমারি থেকে অনেকগুলো চকলেট বের করে ঈশার সামনে নিয়ে বলল, লক্ষ্মীটি, এবার তো চুপ করো, দেখো তোমার জন্য এতগুলো চকলেট। ঈশা চকলেট দেখে কান্না থামিয়ে দিল এবং রিয়ানের হাত থেকে ছো মেরে চকলেটগুলো নিয়ে বিছানায় গিয়ে বসলো আর খেতে লাগলো। আর রিয়ান হ্যাবলার মতো তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে, এত বড় মেয়ে কি করে এমন বাচ্চাদের মতো বিহেভ করছে। রিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশা বলতে লাগলো, কি হলো, এভাবে তাকিয়ে নজর দিচ্ছেন কেন? রিয়ান ভেবাচাকা খেয়ে ঈশাকে বলল, নজর দিচ্ছি মানে কি? মানে হলো আপনি আমার চকলেটের দিকে নজর দিচ্ছেন। আমার বুঝি পেট ব্যথা করবে না? ফালতু কথা কম বল, আমি বাচ্চা নই বুঝলে? আপনি তো বাচ্চাই। না, কিছুদিন পর বাচ্চার বাবা হব, আর তুমি কিছুদিন পর বাচ্চার মা হবা, আর এক্ষুনি বাচ্চামি করছো। ছি ছি, এসব কি বলছেন? কেন, মা তো একদিন না একদিন হবাই, তাই না? উফ, চুপ করুন তো, শান্তি মতো খেতে দিন। ওকে ফাইন। তারপর ঈশা আবার খেতে শুরু করলো। আর রিয়ান দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার ঈশাকে দেখছে। ঈশা চকলেট খেয়ে গালে মুখে মাখিয়ে ফেলেছে। রিয়ান ঈশার খাওয়া দেখে ঈশার সামনে গিয়ে বসলো। চকলেট খাবো। আগে বলতে পারলেন না? এখন তো খাওয়া শেষ। না, এখনো শেষ হয়নি। কোথায়? আমি তো সব ঈশাকে আর বলতে দিল না, তার আগেই রিয়ান চেটে পুরোটা খেয়ে নিল ঈশার মুখে লাগা চকলেটগুলো। খাবার শেষ, চকলেট অনেক টেস্টি। ঈশা এখনো মূর্তি হয়ে আছে। রিয়ান ঈশার অবস্থা দেখে মুচকে গিয়ে বলল, চলো গেম খেলি। কি? কিল গেম পিসিতে। ওয়াও, ওকে ডান। ওকে। বলে রিয়ান টিভিতে ভিডিও গেম অন করলো। দুজনে মিলে জমিয়ে খেলছে। ঈশা তো বেশ এনজয় করছে। শেষে রিয়ান ইচ্ছে করে হেরে গেল এবং ঈশাকে জিতিয়ে দিল। ঈশা তো বেশ খুশি রিয়ানকে হারিয়ে। রিয়ান মুগ্ধ হয়ে ঈশার হাসি মাখা মুখটা দেখছে। সে তো চেয়েছিল ঈশাকে খুশি করতে। রিয়ান আর ঈশার হাসির আওয়াজ রিয়ানের মা বাবার কানেও গেল। শুনছো, ছেলে মেয়ে দুটো কত খুশি। শুনেছি। আমার আর ওদের নিয়ে চিন্তা নেই। ঈশানও মানিয়ে নিতে পারছে খুব সহজেই। ছেলেটা মেয়েটাকে টাইম দিচ্ছে। ঠিক বলেছো, দুজন দুজনের জন্যই। সন্ধ্যা পর্যন্ত দুজনে মিলে খেললো। ডিনারের পর ডিনার সেরে ঈশা রুমে এসে দেখলো রিয়ান ঘুমিয়ে আছে। এতে ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল লাইট অফ করে। যখনই চোখ বন্ধ করলো তখনই রিয়ান ঈশাকে জড়িয়ে ধরলো। আরে হচ্ছেটা কি? আপনার জন্য কি শান্তিতে ঘুমাতেও পারবো না? তোমাকে জেগে থাকতে বলছে কে? এভাবে জড়িয়ে ধরলে ঘুমাবো কি করে? এভাবেই এখন ঘুমাও। বলেই রিয়ান ঘুমিয়ে পড়লো। ঈশা বিরক্তি ফিল করলেও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। সকালে ঈশা ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো রিয়ানের বুকে। রিয়ানের দিকে তাকিয়ে দেখলো রিয়ান এখনো ঘুমাচ্ছে। আজ ঈশা রিয়ানকে ভালোভাবে দেখছে। মানুষটাকে আগে ভালো করে খেয়াল করিনি। কি নিষ্পাপ কিউট কিউট চেহারা, মনে হচ্ছে কোনো হিরো। ফেসের কাটিংটাই অন্যরকম, ছোট্ট ছোট্ট চোখ, কি কিউট। ভেবে ঈশা ভালো করে পর্যবেক্ষণ করছে রিয়ানকে। ঈশা আলতো করে রিয়ানের গালে হাত রাখলো। ঘুমের সুযোগ নিয়ে আদর করা হচ্ছে বুঝি? ঈশা অবাক হয়ে বলল, আপনি জেগে আছেন? তোমার এই নরম হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে গেল জান। ঈশা খেয়াল করলো তার হাত এখনো রিয়ানের গালে। হাত সরাতে নিলে রিয়ান ধরে আবার গালে রাখলো আর বলল,
এই তুমি এত ছটফট কারো কেন বলো তো? আমার অস্বস্তি লাগে, ছাড়ুন। ওকে, ছেড়ে দিলাম। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে না। কেন? আমার শ্বশুর বাড়ি যাবো তাই। শ্বশুর বাড়ি মা? আমার বাসায়? হ্যাঁ, এখন তো উঠো না। আর আরো রোম্যান্স করার ইচ্ছে? ঈশা রিয়ানকে ধাক্কা মেরে ওয়াশরুমে চলে গেল, আর রিয়ান শুয়ে শুয়ে হাসতে হাসতে লাগলো। কিছুক্ষণ পর উঠে গোছগাছ করে নিল। ততক্ষণে ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এইটুকু সময় কি করে এত গোছগাছ করলেন? আমার অভ্যেস আছে, দেশের বাইরে অনেক সময় ইমার্জেন্সি যেতে হয়, সেই থেকে অভ্যেস হয়ে গেছে। ওকে, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি বাকিটা দেখছি। ওকে। বলে রিয়ান চলে গেল ফ্রেশ হতে, আর ঈশা ততক্ষণে রেডি হয়ে নিল। কিছুক্ষণের মধ্যে রিয়ান ফ্রেশ হয়ে চলে আসলো। তারপর রেডি হয়ে একসাথে নিচে নামলো। রিয়ান এবং ঈশাকে রেডি হয়ে নামতে দেখে রিয়ানের মা বলল, কি সকাল সকাল কোথায় যাচ্ছে শুনি? আসলে মা, ঈশা তার মা বাবার জন্য মন খারাপ করেছিল, তাই ভাবলাম 2 দিন থেকে আসি। হ্যাঁ, ঠিক ভেবেছিস। এখন আয়, খেয়ে নিবি। ওকে। বলেই সবাই মিলে খাবার টেবিলে বসলো। রিয়ানের বাবা আসলে খাওয়া শুরু করলো। রিয়ানের বাবা জিজ্ঞেস করলো, রিয়ানও খুলে বলে। আচ্ছা তাহলে যাও। তারপর ঈশা এবং রিয়ান খেয়ে নিল আর যাওয়ার জন্য প্রস্তুত হলো। তুমি ছাড়া একা কি করে থাকি মা? ও মা, 2 দিনই তো। মিস করবো তোকে। আর সাবধানে যাবি কেমন? ওকে মা, তুমি সাবধানে থেকো। আর রিয়ান, সাবধানে ড্রাইভ করবি। ও মা, আমি আজ নতুন ড্রাইভ করছি না। যাই হোক, সাবধানে যা। বাই। বাই মা। রিয়ানের মাকে বিদায় জানিয়ে রিয়ান এবং ঈশা গাড়িতে উঠে বসে। রিয়ান ড্রাইভিং সিটে এবং ঈশা পাশের সিটে। রিয়ান ড্রাইভ করছে আর ঈশাকে আর চোখে দেখছে। ঈশা এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। ঈশা চকলেট কালারের একটা শাড়ি পরেছে, ঈশাকে খুবই সুন্দর লাগছে। একটা কথা বলি? বলে ফেলুন। তোমাকে না আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। ঈশা জানালা থেকে মুখ ফিরিয়ে রিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, মানে? তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমি কোনো খাবার না, ওকে? আমার কাছে তো তোমার চকলেট মনে হচ্ছে। বাজে কথা না বলে চুপচাপ ড্রাইভ করুন। রিয়ান মুচকি হেসে ড্রাইভিংয়ে মন দিল। তারপর আর কোনো কথা হলো না দুজনের মাঝে। আরও কিছুক্ষণের মধ্যেই ঈশা আর রিয়ান ঈশাদের বাসায় পৌঁছে গেল। ঈশা তো রিয়ানকে ছেড়েই এক দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং বেল বাজালো। এই সময়ে আবার কে এলো? ঈশার বাবা, দেখুন তো কে এসেছে। আমি রান্নাঘর ছেড়ে আসতে পারছি না। আসা যাচ্ছি। বলে ঈশার বাবা গিয়ে দরজা খুলে দিল এবং ঈশাকে দেখে তো অবাক। ঈশা বাবা বলে জড়িয়ে ধরলো। ইলিয়াস সাহেবও মেয়েকে জড়িয়ে ধরলেন। মা, তুই এসেছিস? হ্যাঁ বাবা। তুই একা কেন? রিয়ান কোথায়? এই তো বাবা। ইলিয়াস সাহেব পিছে তাকিয়ে দেখলেন রিয়ান দাঁড়িয়ে আছে, আর তার পাশে কিছু বডিগার্ড হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। কে এসেছে? নিচে এসে দেখে যাও কে এসেছে। ঈশার মা ঈশাকে দেখে বলল। মা, তুই এসেছিস? বলে ঈশাকে জড়িয়ে ধরল। হ্যাঁ মা, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। এখন সবাই ভিতরে আয়। রিয়ান বাবা, আসো। হ্যাঁ আম্মু, চলুন। বলে এক এক করে সবাই ভেতরে ঢুকলো। রিয়ান চোখের ইশারা করতেই বডিগার্ডস জিনিসপত্র রেখে চলে গেল। আপনার বন্ধু পাঠিয়েছে। সত্যি আশরাফ পারেও বটে। তা তোমরা ফ্রেশ হয়ে রেস্ট নাও। ঈশা, রিয়ানকে রুমে নিয়ে যা। আচ্ছা মা, আসুন আমার সাথে। ওকে। বলি রিয়ান ঈশার পিছু পিছু রুমে গেল। রিয়ান রুমের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। এভাবে দেখার কি আছে? না, দেখছি আমার বউটার হাতের কোণ। ও আচ্ছা, তাহলে দেখুন, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। বলে ঈশা ফ্রেশ হতে চলে গেল। আর রিয়ান ভাবছে ঈশা তার রুমটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। রিয়ান রুম ছেড়ে ব্যালকনিতে গেল। ব্যালকনিতে গিয়ে রিয়ান আরও অবাক হলো, কারণ বারান্দার অর্ধেকটাই ফুল গাছ দিয়ে ভরা। গোনা ফুলের গাছই বেশি, লাল, গোলাপি, সাদা কালারের। রিয়ান কিছুক্ষণ ফুল গাছগুলো দেখে ঘরে চলে আসলো এবং ঈশাও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো। ঈশা বেরোতেই রিয়ান ভেতরে ঢুকে পড়লো। ঈশা লাগেজ থেকে জামা বের করে আলমারিতে রাখলো। হঠাৎ আলমারির উপরে একটি ছোট ব্যাগ দেখতে পেল। সেটাতে কি আছে সেটা ঈশা বুঝতে পারলো না, তাই চিন্তা করলো নামিয়ে দেখবে কি আছে। যেই ভাবা সেই কাজ। ঈশা চেয়ার নিয়ে উঠলো এবং নামানোর চেষ্টা করলো, কিন্তু খুব ভারী, তাই ঈশাও সহজে নামাতে পারছে না। তবুও ঈশা নামানোর চেষ্টা করতে লাগলো। তখনই রিয়ান ওয়াশরুম থেকে বেরোলো। ঈশা নামাতে নিলে ব্যাগের উপর থেকে কিছু বই ঈশার উপর পড়লো, আর ঈশাও পড়ে যেতে নিল। তখনই রিয়ান এসে ঈশাকে ধরে নিল। ঈশা চোখ মুখ খিচে রয়েছে ভয়ে। আস্তে আস্তে চোখ খুলে দেখলো সে রিয়ানের কোলে। রিয়ানকে দেখে ঈশা আরো ভয় পেয়ে গেল, কারণ রিয়ান প্রচুর রেগে আছে।
দেখে শুনে কাজ করতে পারো না? এখন যদি আমি সময় মতো না আসতাম কি হতো ভাবতে পারছো? ঈশা ভয়ে ভয়ে বলল। আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি তাই না? দাঁড়াও, বোঝাচ্ছি। বলেই রিয়ান ঈশাকে বিছানায় ফেলে দিল। উফ আল্লাহ, আমার কোমর গেল গো। ওই স্যামরা, আমাকে কি ময়লা আবর্জনা মনে হচ্ছে নাকি যে এইভাবে ফেলে দিলেন? এইটাই তোমার শাস্তি, এমন পাকনামি করার জন্য। আর কি বললে, ছ্যামড়া তাই না? দাঁড়াও, বোঝাচ্ছি মজা। বলেই রিয়ান ঈশার দিকে এগোতে লাগলো আর ঈশা পিছাতে লাগলো। দেখুন, একদম এগোবেন না, ভালো হবে না বলে দিচ্ছি। কেন, কি করবে শুনি? ঈশা কই তুই? সরি সরি, আমি কিছু দেখিনি। রিয়ান শিট বলে উঠল আস্তে। ঈশা অন্যদিকে ফিরে গেল। ঈশা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং বলল। আরে তিশা, তুই আয় আয়, ভেতরে আয়। সরি, তোদের প্রাইভেট টাইম ডিস্টার্ব করার জন্য। আরে না, তেমন কিছু না। আপনাকে তো চিনলাম না। জিজু, আমি তিশা, ঈশার বেস্ট ফ্রেন্ড আর আপনার শালি। ও থ্যাংক গড, একটা শালি তো পেলাম। আমি তো ভেবেছি আমার কপালে তাও জুটবে না। রিয়ানের কথা শুনে তিশা হেসে উঠল আর ঈশা ভেঙচি কাটলো। আচ্ছা বাদ দে, তা তুই জানলি কি করে আমি এসেছি? আমি তো বেস্ট ফ্রেন্ড, এটা মাথায় রাখিস। তোর খবর আমি জানবো না তো কে জানবে বলতো? হুম, তা তো অবশ্যই। আচ্ছা, আমার না টয়লেট টিস্যু শেষ হয়ে গেছে, তাই তোকে প্রয়োজন। সত্যি? বলে ঈশার দিকে এগোতে নিল, তার আগে ঈশা হাওয়ার বেগে রুম থেকে বেরিয়ে গেল আর তিশা চিল্লিয়ে বলতে লাগলো। ঈশা কি বাচ্চি দেখি, তুই আর কত পালিয়ে বেড়াতে পারিস। সেটা তোর ভাবতে হবে না গোলালু। তবে রে, ঈশা আবার পালালো। রিয়ান ঈশা এবং তিশার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এইদিকে আন্টি, রিয়ানকে দেখছি না। ও তো ঈশাকে নিয়ে ঈশাদের বাড়িতে গেছে। ও শিট। আচ্ছা আন্টি, আমার অ্যাড্রেসটা দিতে পারবেন? হ্যাঁ। থ্যাঙ্কস আন্টি, আমি এখন আসি। সে কি কথা, কিছু খেয়ে তো যা। না আন্টি, সময় নেই, এখনই যেতে হবে, ইমার্জেন্সি। বলেই রিয়াদ আর দেরি না করে গাড়িতে উঠে এক টানে ঈশাদের বাসায় চলে আসলো। এসে বেল বাজালো। ঈশা গিয়ে দরজা খুলে দিল। আরে রিয়াদ ভাই, আপনি? হ্যাঁ ভাবি, রিয়ান কোথায়? আমার রুমে, ভেতরে আসুন। রিয়াদ ভেতরে এসে বলল। আপনার রুমটা কোন দিকে ভাবি? উপরের দক্ষিণের শেষ রুমটা। ওকে, থ্যাঙ্কস ভাবি। রিয়াদ আর কিছু না বলে ডিরেক্ট উপরে চলে গেল। ঈশা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। তিশা রেগে মেগে সেই দিকে আসছিল আর রিয়াদ তাড়াহুড়ো করে যেতে নিলে দুজনের সাথে ধাক্কা খায়। কেউই খেয়াল করেনি। তিশা তো আরো রেগে গেল। এই ব্যাটপার, চোখে কি দেখোস না চোখকে দাঁতের ভিতর ঢুকিয়ে রাখছোস? তোর সাহস কেমনে হয় এই তিশাকে ধাক্কা দেওয়ার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইটস ইউর ফল্ট, নট মাইন্ড, ওকে? সো গেট লস্ট ফ্রম হেয়ার, স্টুপিড। ওই ইংলিশের 14 গোষ্ঠী, ইংলিশের পক পক না করে বাংলায় পড়। আমি কি বলি আমি গেস্ট লস্ট হব? গেস্ট লস্ট তো আমি তোরেই করবো। একজন পুলিশ ইন্সপেক্টর এর কলার ধরছেন, প্লাস বকাবকি করছেন। জানেন আপনাকে এই অপরাধে লকআপে ঢোকাতে পারি। চিজারি কম কর তুই। একটা চোর চুরি করতে ঢুকছস বাড়িতে, সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি বল এই বাড়ির কি কি জিনিস নিজের পকেটে ঢুকিয়েছিস, না হলে গণদোলায় খাওয়াবো। হোয়াট দ্য হেল? ইওর হেল মাই ফুড নাও, অ্যানসার মি কুইক। আরে আরে, হচ্ছেটা কি তিশা? তুই কি এভাবে দৌড়েছো কেন? জিজু, এই চোরটা বাড়িতে চুরি করতে ঢুকেছে, আমি পাকড়াও করেছি বেটাকে। শাট আপ, ইডিয়েট। রিয়ান, এই পাগল মেয়ের হাত থেকে আমাকে বাঁচা প্লিজ। কি বললেন? আমি পাগল? রিয়া তার উপায় না পেয়ে তার ইন্সপেক্টরের ব্যাজটা তিশার সামনে ধরলো। তিশা ব্যাজ থেকে ভয় পেয়ে গেল এবং সাথে সাথে কলার ছেড়ে দিল। সরি, আমি আসলে বুঝতে পারিনি জিজু উনি কে। আমার বেস্ট ফ্রেন্ড রিয়ান আহমেদ। ও আচ্ছা, হাই, আমি তিশা, ঈশার বেস্ট ফ্রেন্ড। বলেই এক দৌড় দিল। তিশার কাণ্ডে রিয়ান আর রিয়াদ দুজনেই হেসে দিল। তা তুই এখানে কেন? ও হ্যাঁ, ভুলে গেছি, আমাদের সাথে কেউ চাল চালছে দোস্ত। মানে কি? কে? আরে সেটাই তো বুঝতে পারছি না, আমাদের কোম্পানির অনেক ফাইলস অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। হোয়াট? এটা কি করে হচ্ছে? আমিও তো সেটাই ভাবছি, কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। চিন্তা করিস না, ওকে? আমি তো বের করবই, তবে একটা কথা শুনে রাখ, কেউ যেন কিছু জানতে না পারে। নর্মাল থাক, এমন ভাব দেখা যে কিছুই হয়নি। ওকে ডান, আমি তাহলে যাই। যাই মানে কি? আজ তো আপনাই ছাড়ছি না, আসুন লাঞ্চ করবেন। আরে না ভাবি, পরে একদিন আসবো।
একদম না, আমি যা বলেছি সেটাই লাস্ট, মনে রাখবেন। দোস্ত একটু বোঝা না। ঈশা ঠিকই বলেছে, তুই কোথাও যাচ্ছিস না। বাট চুপ, চল। তারপর রিয়ান রিয়াদকে টেনে টেনে নিচে নিয়ে গেল। জোর করে রিয়ান রিয়াদকে খাইয়ে দিল। দুই বন্ধুর কাণ্ডে সবাই হাসছে। খেয়ে রিয়াদ চলে গেল। এভাবেই 2 দিন কেটে গেল। যাওয়ার সময় চলে আসলো। ঈশার তো সেই মন খারাপ। রিয়ানও চাচ্ছে না যেতে, তবে ওর যাওয়া প্রয়োজন, তাই যেতে বাধ্য হচ্ছে। ঈশাকেও রেখে যেতে পারবে না। ঈশা প্লিজ মন খারাপ করো না, আবার তো আসবোই তাই না? প্লিজ লক্ষ্মীটি, আর মন খারাপ করে থেকো না। ঈশা চুপ। অফিসে আর্জেন্ট কাজ আছে তাই যেতে বাধ্য হচ্ছি শোনা, কেন বুঝতে চাইছো না? আচ্ছা আমি চেঞ্জ করে আসি। ওকে জায়ান। বলি রিয়ান মুচকি হাসলো। ঈশা বিঞ্চি কেটে চলে গেল ওয়াশরুমে। ততক্ষণে রিয়ানও রেডি হয়ে গেল। ঈশাও কিছুক্ষণের মধ্যেই বের হলো। ঈশা বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। হিজাব বোরকা পরে বের হও। মানে কি? যা বলেছি তাই করো, এত প্রশ্ন কিসের? আচ্ছা পড়ছি। এরপর ঈশা আর কথা না বাড়িয়ে বোরকা পরে হিজাব পরে নিল। রিয়ান আগেই নিচে গিয়ে সবাইকে সামলিয়েছে। কিছুক্ষণ পর ঈশা নিচে নামলো আর বাবা মাকে জড়িয়ে ধরলো। ভালো থেকো তোমরা। তুইও নিজের খেয়াল রাখিস মা। হুম মা, রাখবো। তারপর ঈশা তার মাকে ছেড়ে তিশাকে জড়িয়ে ধরলো। খুব মিস করবো তোকে তিশু। আমিও তোকে মিস করবো দোস্ত, আমাকে ভুলে যাবি না তো? ধর, তোকে ভুলবো কেন? তোকে ভুললে টয়লেট টিস্যু দেবে কে? কুত্তি, হয়েছে, এবার তো থাম। তোমার মেয়ে সবসময় ওর পেছনে লাগে কেন? তোর নিজের দোষে। আহা থাম না এবার। আচ্ছা আচ্ছা থামলাম। আচ্ছা এখন যাই, তাহলে দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। তারপর সবাইকে বিদায় জানিয়ে ঈশা আর রিয়ান গাড়িতে বসে পড়ল। সারা রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলল না। ঈশার খুব ইচ্ছে করছিল রিয়ানের দুষ্টুমি ভরা কথাগুলো শুনতে, কিন্তু রিয়ান কিছুই বলেনি। তাই ঈশাও মন খারাপ করে কিছু বলেনি। রিয়ান চিন্তায় চিন্তায় এতটাই অস্থির যে ঈশার কথা ভুলেই গেছে। 30 মিনিটের মধ্যে সাহা বাড়িতে চলে আসলো দুজনে। যেই দরজা দিয়ে ঢুকলো অমনি উপর থেকে একটা মেয়ে এসে রিয়ানকে ওহ বেবি বলে জড়িয়ে ধরলো। ঈশার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। রিয়ানও তাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে রিয়ান বলল, ও হোয়াট এ সারপ্রাইজ লিজা, কবে এলি? এই তো কাল রাতে শুনি তুই নেই, তা কোথায় গিয়েছিলি? শ্বশুর বাড়িতে। মানে তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই যে আমার ওয়াইফ ঈশা, আর লিজা আমার কাজিন, বা বলতে পারো আমার ফুপির মেয়ে। কালই অস্ট্রেলিয়া থেকে ফিরলো। ঈশার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে লিজা। মনে মধ্যে চোখ দিয়ে ক্ষোভ বেরোচ্ছে, সেটা রিয়ান বুঝতে না পারলেও ঈশা ভালোই বুঝতে পারছে। তারপর লিজা ঈশাকে দেখিয়ে দেখিয়ে রিয়ানের এক হাত জড়িয়ে বলল, চলো না বেবি, উপরে গিয়ে কথা বলি। জানো কতদিনের কথা জমে আছে? উপরে যাওয়ার দরকার নেই, ড্রয়িং রুমে বসেই কথা বলি। লিজা মলিন ছুড়ে বলল। ওকে। আর ঈশা তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। ওকে। বলে ঈশা তার চাপা রাগ নিয়ে হনহন করে চলে গেল রুমে। লিজা আর রিয়ানের সাথে এত মিশামিশি একদমই সহ্য হচ্ছে না ঈশার। পুরো কাবিত্তি চলে যাচ্ছে। শাস্ত্রী মায়া, দেখোস রিয়ান বিবাহিত, ওর সাথে বউ আছে, তবু এত ঢলাঢলি কিসের রে? নিজেকে কি বেশি সুন্দর মনে করিস? হ্যাঁ, চেহারার যা ছিঁড়ি, গবর মুখে তাকাবে না। ফকিরনি স্যাসরা ঢলাঢলি 14 গোষ্ঠী। ওগুলোই ভাবতে ভাবতে রেখে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা চলে গেল ড্রয়িং রুমে, কারণ লিজাকে বিশ্বাস করে না ঈশা। ড্রয়িং রুমে গিয়ে দেখলো রিয়ান, লিজা আর রিয়াত আড্ডা দিচ্ছে। লিজা হাসতে হাসতে বারবার রিয়ানের গায়ের উপরে ঢলে পড়ছে। এতে রিয়ানের কোনো রিয়েকশনই নেই। এগুলো দেখে ঈশার গা পুরো কোমড়া হয়ে যাচ্ছে। ঈশা আর সহ্য করতে না পেরে রিয়ানদের সাথে আড্ডায় যোগ দিল। ঈশা রিয়ানের ডান পাশে বসলো, তবে কিছুটা দূরত্ব রেখে, আর লিজা রিয়ানের বাম পাশে। এসে একটু দূরে বসায় রিয়ান ঈশার কোমর জড়িয়ে এক টান দেয়, অথচ কেউ তা বুঝতে পারে না, তবে লিজা দেখেছে। ঈশা রিয়ানের কাণ্ড দেখে রিয়ানের দিকে তাকায়। রিয়ানের রিয়েকশন এমন যেন সে কিছুই করেনি, শুধু হাসছে আর কথা বলছে। ঈশা ফিসফিস করে বলছে, হচ্ছেটা কি? আমার থেকে দূরে বসেছিলে কেন? আমার ইচ্ছা, আপনার কি? আমারই সব, আর দূরে যাওয়ার চিন্তাও করবে না। করবো, ছাড়েন আমায়। চুপচাপ বসো, নাইলে সবার সামনে কিছু করে বসো। ঈশা ভয়ে আর কিছু বলে না। রিয়ান আর ঈশার ফিসফিস দেখে রিয়াদ বলল, কিরে দোস্ত, কি এত ফিস করছিস দুজনে? আরে তেমন কিছু না, বাদ দে। বাদ দে বললেই হলো নাকি? বল, আমরা একটু শুনি। কি বলো লিজা? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। এবার তো বল ইয়ার। রিয়াদের দিকে একটা কুশন
ছিটকে ফেলে দিয়ে বলল, তুই কখনো ভালো হলি না হারামি। তোর বিয়েতে জাস্ট একবার হোটেলে দেখিস তোর কি হাল আমি করি। প্রথমত আমার বিয়ে হতে এখনো অনেক দেরি, এবং দ্বিতীয়ত বিয়ে আমি একবারে করব। রিয়াদের কথা শুনে ঈশা তো হাসতে হাসতে মরে যাচ্ছে, তবুও রিয়ানের গায়ে ঢলে পড়ছে না। আর লিজা বেয়াদব সুযোগে সুযোগে বারবার রিয়ানের গায়ে ঢলে পড়ছে। ঈশা আর বেশি সহ্য করতে পারল না, তাই আস্তে আস্তে রিয়ানের পিছে দিয়ে হাত ঢুকিয়ে খুবই সাবধানে লিজাকে একটা জোরে চিমটি দেয় এবং সাথে সাথে হাতটা সরিয়ে সামনে আনে। লিজা তো সেই চিৎকার এবং পিঁপড়া পিঁপড়া বলে চিল্লাতে লাগে আর লাফাতে লাগে। ঈশার তো সেই হাসি পাচ্ছে, তবুও অনেক কষ্টে হাসি থামিয়ে রেখেছে। শ্রেয়ান বেবি প্লিজ লুক, এখানে অনেক বড় পিঁপড়া আছে, সেটাকে সরো প্লিজ, আমার কামড়ে লাল করে ফেলছে। এবার আর ঈশা হাসি থামিয়ে রাখতে পারল না, জোরে জোরে হুহু করে হাসতে লাগলো। ঈশার হাসিতে রিয়ান আর রিয়াদও যোগ দিল। ওদের হাসি দেখে লিজা রেগে চেঁচিয়ে বলল, হোয়াট দ্য হেল গাইস, ইট নট এ জোকস, সিরিয়াসলি আমার পিঁপড়ে কামড়িয়েছে, ট্রাস্ট মি। আরও ক্রেজি লিজা, পিঁপড়া তাও এখানে। ইটস অনলি ইয়োর ফল্ট, নাথিং এলস। রিয়েলি লিজা, তুই এখনো এসব নিয়ে ভাবছিস? বাট রিয়েলি ইটস নট মাই ফল্ট। বাইদা রাস্তা আপু, পিঁপড়া কোথায় সেটা একটু দেখাবা? ওই যে ওইখানে। দেখেন তো আছে কিনা। ঈশার এই কথায় রিয়ানের খটকা লাগছে, তবুও লিজার বসার জায়গায় চেক করতে লাগলো আদৌ কোনো পিঁপড়া আছে কিনা। অনেক খুঁজেও রিয়ান পিঁপড়া পেল না। তারপর এগিয়ে গিয়ে লিজাকে বলল, হোয়াট দ্য হেল লিজা, কোনো পিঁপড়াই নেই, শুধু শুধু খাটানোর বানেই হয় না। ডিসগাস্টিং। বিলিভ মি, আই জাস্ট শাট আপ। লিজা আর কিছু বলল না। লিজা ঈশার দিকে নজর যেতেই দেখলো ঈশা মুখ টিপে টিপে হাসছে। লিজার আর বুঝতে বাকি রইল না এগুলো কার কাজ। লিজা চিল্লিয়ে রিয়ানকে বলল, বেবি আই অ্যাম শিওর এটা ইশারায় কাজ, আর কাছে পিঁপড়া আছে। ঈশা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে এই মুহূর্তে হাসিই পাচ্ছে। ঈশা ওবারও জোরে জোরে হাসতে লাগলো, সাথে রিয়াদও। রিয়ান রেগে বলল, স্টুপিড, মাথার বুদ্ধি কি সব গেছে? ঈশার কাছে পিঁপড়া আসবে কোথা থেকে? পাবনা পাঠা নেড়ে। ইফ শাট আপ, আমি ম্যাড না যে আমার রাবণে বাঁচবে। ওইটা রাবনে না, পাবনা হবে। ও শিট, মিস্টেক রিয়ান বেবি প্লিজ দেখো, ঈশার কাছে পিঁপড়া আছে, আমি 100% শিওর। যদি না থাকে? আর আড্ডা দেবো না, ঘুমাতে চলে যাব। নো, এটুকুতে হবে না। তাহলে ঈশাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। ওকে ডান। তারপর রিয়ান ঈশাকে সার্চ করলো, বাট কিছুই পেল না। রিয়ান অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো লিজার দিকে। লিজা তারপরেও বলল, সরি বেবি, আর হবে না। গেট লস্ট। আপু আমার এতটাও মাথা খারাপ না যে আমি পিঁপড়া নিয়ে ঘোরাঘুরি করব। তুমি চুপ করো, আমি জানি এটা তোমারই কাজ আমাকে অপমান করানোর জন্য। আবার আমার ঈশার সাথে দুর্ব্যবহার করছিস। আর একটা কথা যদি বলিস তাহলে রাতে এক্ষুনি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি সামান্য এই মেয়েটার জন্য আমাকে এসব বলতে পারলে? আর একবার সামান্য বলেছিস তো একটা থাপ পুরো মাটিতে পড়বে না। ও এই জ্ঞান শহর বউ, সেটা মাথায় রাখিস, বেয়াদব মেয়ে। বলে ঈশা হাত ধরে রুমে নিয়ে গেল। ঈশা তো ভেতরে ভেতরে খুব হাসছে, এটা ভেবেছে লিজা শাকচুন্নি আচ্ছা শিক্ষা পেয়েছে। রিয়াদও ড্রয়িং রুমে থেকে নিজে রুমে চলে গেছে, আর লিজা সেখানে দাঁড়িয়েই রাগে ফুঁসছে। ঈশা, তোমাকে আমি ছাড়বো না। প্রথমত আমার রিয়ানকে আমার থেকে কেড়ে নিয়েছো, অ্যান্ড দ্বিতীয়ত আজ তুমি ইচ্ছে করে রিয়ানকে দিয়ে আমাকে অপমানিত করেছো। এই সত্য আমি ধুলবই। ভেবেই হন হন করে লিজা নিজের ঘরে চলে গেল। রিয়ান রুমে এসেই ওয়াশরুমে চলে গেল। ঈশা তো বসে বসে হাসছে লিজার কথা ভেবে। খুব তো আসছিলি বেবি বেবি বলে ঢলাঢলি করতে, এখন তো এই বেবি তোরে তেল মালিশ করলো। ভেবেই আরো হাসছে ঈশা। কি হাসা হয়েছে আপনার? রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানের দিকে তাকালো, দেখলো রিয়ান দাঁড়িয়ে আছে হাতে হাত কুচে। ঈশা বলল, আপনি? তো আমি ছাড়া কে হবে শুনি? না, কেউ না তো। লিজাকে আমায় দিয়ে অপমান করালে কেন? মানে আমি কেন অপমান করতে যাব? আজিব করেছেন তো আপনি। তুমি করিয়েছো। ও আমি কি তাহলে আপনাই বলেছি বাবু লিজাকে একটু অপমান করো বলেছি? না করনি, বাট পিঁপড়ার ভয় দেখিয়ে তো করাতে পেরেছো। আমার এত শখ নাই ওকে, আর আমি কেনই বা করতে যাব? কারণ তুমি আমায় অন্য কারোর সাথে সহ্য করতে পারো না। আপনি যার সাথে ইচ্ছা মিশুন, আমার কি? তোমার কি আমায় বোকা মনে হয় বাবু? আমি কিছুই বুঝি না। আমি খুব ভালো করেই জানি তুমি এসব করেছো, তাও ইচ্ছে করে। আমি কখনো বলিনি। আপনি কি বুঝছেন না? আপনি তো বুঝে পৃথিবী উল্টিয়ে ফেলেছেন।
নাও আমি ঘুমাবো, গুড নাইট। বলেই ঈশা শুয়ে পড়ল। আর রিয়ান সেখানে দাঁড়িয়েই মুচকি হেসে ভাবতে লাগলো। আমি বেশ বেশ ভালো করেই বুঝতে পারছি জান যে আমি তোমার পুরোটা মন জুড়ে না থাকলেও অল্প হলেও তোমার মনে জায়গা করে নিতে পেরেছি। তারপর রিয়ান আর কিছু না ভেবে নিচেও গিয়ে ঈশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ঈশাও আরামসে ঘুমিয়ে গেল। এইদিকে ওয়াও, গ্রেট! তুমি তো আমার অনেক বেশি হেল্প করলে। আরো করতে রাজি আছি যদি প্যান্ডেলটা। সেটা নিয়ে চিন্তা করো না, ঠিক সময়ে দিয়ে দিব। তাহলে আমি আরো কাজ করব। কেউ সন্দেহ করেনি তো? একদমই না, কোনো চান্স নেই সন্দেহ করার। ওকে, সাবধানে সব কাজ করবে, না হলে। বলেই হাসতে লাগলো। না, কোনো গন্ডগোল হবে না, পাক্কা। ওকে, বাই। ফোন কেটেই ভিলেনি হাসি দিল লোকটি। কিছুদিন পর সব আমার হবে, সব। রিয়ান শাহ, তুমি খুব শীঘ্রই ধ্বংস হবে। সকালে পানির ছিটায় রিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে ঈশা তার ভেজা চুলগুলো ছাড়ছে, আর রিয়ান সেই দৃশ্য মুগ্ধ নয়নে দেখছে। ঈশা আজ বেগুনি কালারের একটি পাতলা শাড়ি পরেছে, এতে পেট দৃশ্যমান। রিয়ানের দৃষ্টি এখন ঈশার পেটের দিকে। নেশা ভরা চোখে এক ধ্যানে তাকিয়ে আছে। ঈশা হঠাৎ রিয়ানের দিকে তাকাতেই খেয়াল করে রিয়ান তার পেটের দিকে তাকিয়ে আছে। ঈশা চমকিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশার কাণ্ডে রিয়ান হাসছে। আমিও দেখবো জান তুমি কত পালিয়ে পালিয়ে থাকতে পারো। বলেই রিয়ান ওয়াশরুমে চলে গেল, আর ঈশা নিচে এসে রিয়ানের মাকে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়ানও চলে আসলো, তবে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য। কি রে বাবা, রেডি হয়ে আসলি যে? অফিস যেতে হবে মা, আর্জেন্ট। ও আচ্ছা, যা। এমনিতেও অনেকদিন ধরে যাসনি। মা আমি তাই ভাবলাম আজ থেকে যাওয়া শুরু করব। ভালো করেছিস। এখন আয় খেয়ে নে। তারপর বাকিরা আসলো। লিসা রিয়ানের সামনে সামনে বসলো, আর ঈশা রিয়ানের পাশে। খাওয়া শুরু করতেই ঈশার মনে হলো কেউ তার পায়ে খোঁচাচ্ছে। ঈশা ভাবলো এটা রিয়ানের কাজ, তাই রিয়ানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, কিন্তু রিয়ান স্বাভাবিকই আছে। পরক্ষণেই ঈশা আবার ভাবলো, সেদিন তো উনি সামনে ছিল, কিন্তু আজ তো পাশে, আর পাশের থেকে তো এইভাবে খোঁচানো সম্ভব না। তাহলে ঈশা সামনে তাকালো, দেখলো লিসা খাচ্ছে আর রিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। ঈশা নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো লিসারই পা। রিয়ানের পা পেছনের দিকে থাকায় ভুলবশত ঈশার পায়ে খোঁচাচ্ছে। ঈশা রেগে গিয়ে জোরে একটা লাথি মারলো লিজার পায়ে। এতে লিজা চিল্লিয়ে উঠল। ঈশা তাড়াতাড়ি লিজার দিকে পানি এগিয়ে দিল এবং উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হলো আপু, এভাবে চিল্লিয়ে উঠলেন কেন? লিজা পানি খেয়ে ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে রিয়ানকে বলল, বেবি, তুমি আমায় লাচি মারলে কেন? হোয়াট? আমি কেন লাথি মারতে যাব? এই, তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টে পাল্টা না মামি, আমি তো রিয়ানকে পা দিয়ে। বলেই লিজা চুপ হয়ে গেল। ঈশা বুঝেও না বুঝার ভান করে আবার বলল, ওনার পায়ে কি আপু? মানে না, কিছু না। বলেই লিজা খেতে লাগলো। বাকিরাও আর কথা বাড়ালো না, যে যার মতো খেয়ে নিল। খেয়ে রিয়ান উপরে চলে গেল, আর ঈশা রিয়ানের মাকে টুকটাক হেল্প করছে। এমন সময় ঈশার ডাক পড়ল, রিয়ানের কাছে যা, হয়তো কোনো কিছু প্রয়োজন। আচ্ছা মা, যাচ্ছি। বলেই ঈশা রুমের দিকে চলে গেল। রুমে যেতেই রিয়ান ঈশাকে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো, আর ঈশা ছোটাছুটি করছে। ছাড়ুন, হচ্ছেটা কি? এখনই কেউ এসে যাবে। তাই এত পালাই পালাই করো কেন বলো তো? বরকে সময় দিতে হয় জানো না? আপনি কোনো বাচ্চা না যে আপনাকে সময় দিতে হবে। ওকে, আমার সময় দিতে না পারলে নতুন অতিথি এনে দিই, তাকে সময় দিও। ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? ছাড়েন বলছি, কাজ আছে। নো, বলেই ঈশাকে কিস করে বসলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, বাকিটা অফিস থেকে এসে করব। তারপর ঈশার কপালে একটা কিস করে বেরিয়ে পড়লো। ঈশা রিয়ানের কাণ্ডে মুচকি হাসলো। তারপর রুম থেকে বেরোতে নিতেই লিজা সামনে এসে দাঁড়ালো। তারপর হাতে হাত গুজে বলল, বেশ ভালোই তো, তোমাদের মাঝে প্রেম চলছে। ঈশার এইসবে বিরক্তি লাগলেও বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। গুড গুড, এই ভালোবাসা থাকবে তো। বলেই লিজা হাসতে হাসতে চলে গেল নিজের রুমে। ঈশা মুচকি হেসে বলল, ভালোবাসাই তো নেই, আর তুই কি জ্ঞানচাম করবি? ভেবেই ঈশা রুম থেকে বেরিয়ে রিয়ানের মায়ের কাছে চলে গেল এবং গল্প করতে লাগলো। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, লিজা কি তোকে কিছু বলেছে? না তো, কেন মা? উফ, বাঁচলাম। কিন্তু কি বলবে সেটাই তো বলো। লিজা ছোট থেকে রিয়ানকে ভালোবাসে, তবে রিয়ান ওকে পছন্দ করতো না, আর এখনো করে না। তাই তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারে। ও, তাই যদি তোকে উল্টাপাল্টা কিছু বলে,
ওর কথায় বিশ্বাস করিনি না, যত প্রমাণই দেখাক না কেন। মনে রাখিস, তোর বাবা একজন পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারের মেয়ে হিসেবে সবকিছু খুঁটে খুঁটে দেখা এবং বিবেচনা করা তোর দায়িত্ব। মা, আমি সব দায়িত্ব মেনে চলবো। কিন্তু আমার লক্ষ্মী মেয়ে। হুম। এইদিকে কি সব ঠিকমতো হচ্ছে তো? গুড। আর ফিঙ্গারপ্রিন্টস? আচ্ছা, ভালোভাবে টেস্ট করে রিপোর্ট পাঠাবে, কেমন? আর হ্যাঁ, কেউ বুঝতে পারেনি তো? গুড। এভাবে সব ম্যানেজ করো, কেমন? বাই। বলেই রিয়ান ফোন কেটে দিল। কি ভেবেছিলে আমার অজানা শত্রু তুমি আমাকে শেষ করবি? এই রিয়ান শাকে এখনো ভালো করে চিনতে পারিসনি। তোর থেকেও বড় বড় ক্রিমিনালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি, আর তুই বা এমন কি এই রিয়ানকে বোকা ভেবে খুব বড় অন্যায় করেছিস, আর আমার সাথে পাঙ্গা নিয়ে করেছিস অপরাধ। আর অপরাধীদের আমি কখনোই ক্ষমা করি না। তুই তো মরবি। ভেবে ডেভিল হাসলো রিয়ান। এমন সময় একজন স্টাফ আসলো এবং রিয়ান তার সাথে প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে লাগলো। এদিকে লিজা সিঁড়িতে তেল ঢেলে দিল। ঈশা, আজ তো তুমি কেউ বাঁচাতে পারবে না। যখন তুমি নামবে তখনই ভেবে লিজা জোরে জোরে হাসতে লাগলো। তখনই বাড়িতে তিশা ঢুকলো আর ঈশা ঈশা বলে চিল্লাতে লাগলো। তিশার গলা শুনে ঈশাও নিজের রুমের থেকে বেরিয়ে আসলো। টিসু, তুই? ঈশার কণ্ঠ পেয়ে তিশা উপরে থাকালো এবং দৌড়ে ঈশার দিকে যেতে লাগলো। ঠিক তেল দেওয়া সিঁড়িটাতেই পা দিতেই তিশা পা পিছলিয়ে গেল। তিশা আম্মু গো বলে চিল্লিয়ে উঠলো, আর ঈশা তিশা বলে চিল্লিয়ে উঠলো। তিশা পড়ে যাওয়ার আগেই রিয়াদ এসে ধরে ফেললো। ভাগ্যক্রমে রিয়াদও উপরের দিকে আসছিল। তিশার চিল্লানিতে সবাই উপস্থিত হলো। তিশা ভয়ে এখনো চোখ মুখ খিচে রয়েছে, আর রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তারপর রিয়াদ তিশাকে ঠিকমতো দাঁড় করিয়ে দিল। ঈশা দৌড়িয়ে আসছিল তিশার দিকে, তেল দেওয়া সিঁড়িতে পা দেওয়ার আগেই। দাঁড়াও। রিয়াদের কথায় ঈশা আর সামনে এগোলো না। রিয়াদ গিয়ে সেই সিঁড়িতে হাত দিল এবং নাকের কাছে নিয়ে শুকে বলল, এখানে তো তেল। ও শিট! সিঁড়িতে তেল আসবে কি করে? সেটাই তো আন্টি। ইস, আজ যদি রিয়াজ সময় মতো না আসতো তাহলে কি যে হতো। হয়তো কেউ ভুল করে ফেলে। ভুল করে না ঈশা, ইচ্ছে করে কেউ ফেলেছে। রিয়ানের গলা শুনে সবাই রিয়ানের দিকে তাকালো। কেউ ইচ্ছে করে কেন করবে? কারণ কখনো এমন হয়নি, তাই। বাট কেই বা হতে পারে, আর এমন করে কারই বা ভালো হবে? সেটা তো যে করেছে সে বলতে পারে। হয়তো কোনো সার্ভেন্ট কুক করেছে। সেটা তুমি কি করে জানো লিসা? ইয়ে মানে করতেই পারে। ওদের আমি তোমার থেকে বেশি বিশ্বাস করি। হোয়াট? তুমি আমাদের সার্ভেন্টগুলোর সাথে তুলনা করছো? কই আমি আর কই ওইগুলা? জাস্ট শাট আপ। উচ্চতা মাপার আগে একটা কথা মনে রাখবা, ওরাও মানুষ আর তুমিও। টাকা দিয়ে সব কেনা যায় না। তোমার টাকা আছে ঠিকই, তবে তোমার মধ্যে অন্যকে সম্মান দেওয়ার মতো রাইট নাই। তুমি শুধু চিনো টাকা আর টাকা। ঈশা রিয়ানের কথাগুলো শুনে অনেকটাই মুগ্ধ। তাহলে তুমি কি বলতে চাও আমি করেছি? দেখলি যা, এখনো আমরা কেউই বলিনি যে তুই করেছিস, তাহলে এমন এক্সট্রা বলছিস কেন? রিয়ানের কথাই তো আমার এমনিই মনে হচ্ছে। একবার তো বলিনি, তাই না? তা ঠিক। জিজু, তাহলে জানবেন কি করে যে এটা কে করেছে? সেটা তো সিসিটিভি জানাবে। মানে? মানে এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এবং সেটা থেকেই সত্যিটা জানতে পারবো যে কে এবং কেন এমন করেছে, বুঝলে লিসা? লিজার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ লিজা জানতোই না যে এই বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে ভেবেছিল শুধু বাসার বাইরেই সিসিটিভি ক্যামেরা লাগানো, ভেতরেও যে রিয়ান লাগাবে তা লিজা ভাবতেও পারেনি। তারপর সবাই মিলে সিসিটিভির পিসি যেখানে কানেক্ট করা সেই রুমটাতে গেল। ক্যামেরার ফুটেজগুলো দুজন গার্ড নিয়ন্ত্রিত করছে। রিয়ান একজন গার্ডকে বলল, আজ বেলা 12টা থেকে 12:30 যত ফুটেজ আছে ড্রয়িং রুমের, সেগুলো সব দেখা। ওকে ছাড়। বলেই গার্ডটা রিয়ানের কথা মতো ফুটেজ প্লে করলো এবং ফুটেজে দেখলো লিজা তেল ঢেলেছে। রিয়ান তো অগ্নি দৃষ্টিতে তাকালো লিজার দিকে। লিজা তো ভয়ে শেষ। রিয়ান লিজাকে ড্রয়িং রুমে এনে জোরে একটা থাপ্পড় মারলো। কেন তেল ঢেলেছিস সিঁড়িতে? অসভ্য বেয়াদব মেয়ে, তোর সাহস তো কম না। আমার সংসারে এসেছিস আগুন লাগাতে? বলেই রিয়ানের মা আরেকটা চর মারলো। লিজা চর খেয়ে রেগে চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এবং বেশ করেছি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এরকম করেছি। মানে কি? মানে হলো আমি তোমায় মারতে চেয়েছি। হোয়াট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই মেয়েটাকে মারতে চেয়েছিলাম, কারণ এই মেয়ে আমার থেকে তোমায় কেড়ে নিয়েছে, তাই আমাদের মাঝ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু এই মেয়ে এসে সব ভেস্তে দিয়েছে।
তুই হয়তো ভুলে গেছিস যে আমি আজ পর্যন্ত তোকে ভালো করে দেখিও নি, আর তুই আজ আমার কলিজায় হাত লাগিয়েছিস। তোকে তো আমি আজ মেরেই ফেলবো। বলেই রিয়ান লিজার দিকে তেড়ে যায় মারতে। তার আগেই রিয়াদ এসে রিয়ানকে আটকালো। এমন পাগলামি করিস না দোস্ত। তাহলে একে আমার চোখের সামনে থেকে সরতে বল, নইলে সত্যি সত্যি আজ ওকে খুন করে ফেলবো। লিজা দৌড়ে বাসা থেকে পালালো। রিয়ান তো কিছুতেই থামছে না, চিৎকার চেঁচামেচি করছে। এবার ঈশা গিয়ে রিয়ানকে টেনে হিস্ট্রি রুমে নিয়ে গেল। রিয়ান এখনো রেগে লাল হয়ে আছে। কেন এমন করছেন বলেন তো? রিয়ান কিছু না বলে একটা খাম ধরিয়ে দিল ঈশাকে। ঈশা কাগজের উপরে লেখা ফরেন্সিক রিপোর্ট। ঈশা অবাক হলো এবং রিয়ানকে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? খুলে দেখো। তারপর ঈশা খুলে দেখলো ফিঙ্গারপ্রিন্ট আর সাথে নামটা দেখে তো ঈশা অবাক। লিজা আপুর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবেন? আমার শত্রুর কাছেই লিজাই আমার অফিসের সব তথ্য ফাঁস করে দিয়েছে। হোয়াট? তাহলে ওকে কিছু বললেন না কেন? রিয়ান শুধু একটা বাঁকা হাসি দিল আর রুম থেকে বেরিয়ে গেল। আর ঈশা হ্যাবলার মতো রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এইদিকে তিশা যেই হাঁটতে নিল অমনি ওর পা মুচকে গেল। পড়ে যেতে নিলে রিয়া ধরে ফেলে। আর ইউ ওকে? জামাই। হোয়াট? কেন জামাই তুমি? পাগল নাকি তুমি? জামাই তোমার জন্য। উফ। বলেই রিয়াদ তিশাকে ছেড়ে দিল আর তিশা ধরাম করে পড়ে গেল। ও আমগো। এই ফাজিল মেয়ে এত চিল্লাও কেন? তো চিল্লাবো না, আপনার কি? আমায় পুরো মনে হয় এভাবে ছেড়ে দিলেন। ও আম্মু গো, আমার কোমরটা গেল গো। উফ বাবা, চিল্লাও না। না উঠালে চিল্লাবো জামাই। আবার জামাই বলবো? আচ্ছা জামাই থুকু ভাইয়া, আমাকে একটু উঠান। এবারে উঠে নেই তোর চুল সব ছিড়বো। তিশা ভাইয়া বলাতে রিয়াদের কেমন যেন একটা লাগলো। এই তুমি আমায় ভাইয়া বললে কেন? ও বাবা, জামাই আবার জ্বলে নাকি ভাইয়া বলাতে? তো কি বলবো? নাম ধরে ডাকবা। তবে আপনি তো আমার থেকে অনেক বড়, ভাইয়াই রাখবো। শাট আপ। ওকে তাহলে ওকে, আপনাকে জিজুই বলবো। তোমার কোন বোনের জামাই আমি যে আমায় জিজু বলবা? আপনাকে তোমার জামাই বানাতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমায় সহ্যই করতে পারেন না। বলেই তিশাকে কোলে তুলে নিল আর নিচের রুমে নিয়ে গেল। তিশা তো ভয়ে শেষ। এসব কিছুই রিয়ান দেখছে। ভেবে টেবিল হাসি দিল আর ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো। রিয়াদ রুমে গিয়ে তিশাকে বিছানায় বসিয়ে চেপে ধরে বলল, কি বললে? আমি তোমায় সহ্য করতে পারি না? তা নয় তো কি রিয়াদ ভাইয়া। রিয়াদ এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। রেগে তিশাকে কিস করে বসলো। তিশা তো শকড। তিশা একদমই রিয়াদের থেকে এটা আশা করেনি। তিশা শকড হয়ে চোখ বড় বড় করেই রয়েছে, কোনো নড়াচড়া করছে না। রিয়াদের হুঁশ আসলো, সাথে সাথে তিশাকে ছেড়ে দিল এবং রুম থেকে বেরিয়ে গেল। রিয়াদকে রুম থেকে বের হতে দেখে রিয়ানও রিয়াদের পিছে পিছে ছুটে। রিয়াদ গাড়ি করে কোথাও যেতে নিলে রিয়ানও রিয়াদের পাশের সিটে বসে পড়ে। রিয়াদ অবাক হয়ে বলল, তুই এখানে কেন? তোর সাথে যাব বলে তাই। তুই না রেগে আছিস? ছিলাম, তবে এখন নেই। আমাকে একা ছাড় প্লিজ। চুপ। তুই যেখানে যাবি আমিও সেখানেই যাচ্ছি, সো এটাই ফাইনাল। রিয়াদ আর কিছু বলল না, কারণ রিয়াদ জানে এখন রিয়ানের সাথে তর্ক করে কোনো লাভ হবে না, তাই গাড়ি স্টার্ট দিল। তিশা এখনো হাঁ হয়ে আছে। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে হেসে দেয় এবং লজ্জাও পায়। ইস, জামাই আমার কি করলো? জানতাম না তো আমার জামাইটা এত রোমান্টিক। আমি তো ভাবলাম আমার পুলিশ বরটা ফুল আনরোমান্টিক, এখন তো দেখছি। ভেবেই নাচতে নিল আর ঠাস করে ফ্লোরে পড়ে গেল। ও পাগো, খুশি তো ভুলেই গেছি, পা মস্তে গেছে। দাঁড়া, এখনই ঠিক করি। বলেই মচকে যাওয়া পায়ে আরেকটা মোচড় দিল আর ঠিক হয়ে গেল। এসব হাতে ব্যথা পায়ে ব্যথা ঠিক করার মতো ভালো ধারণাই আছে, কিন্তু তখন রিয়াদের সামনে নাটক করেছে। তিশা পা ঠিক করে ইচ্ছা মতো লাফাতে লাগলো। ঈশা রিয়াদের রুম ক্রস করে যাওয়ার সময় রিয়াদের রুমে তিশাকে নাচতে দেখলো। ঈশা এমনিতেই তিশাকে রিয়াদের রুমে দেখে অবাক, আর এভাবে নাচতে দেখে অবাকে শেষ পর্যায়ে পৌঁছে গেল। আরে আরে, এভাবে নাচছিস কেন? তিশা ঈশার গলা শুনে সাথে সাথে নাচ থামিয়ে দিয়ে বলল, কই নাচছি? তেলাপোকা দেখে তো লাফাচ্ছি। বুঝলাম তেলাপোকা দেখে লাফাচ্ছিলি, তা রিয়াদ ভাইয়ের রুমে কি করছিস? এই কথায় তিশার চেহারা লাল হয়ে গেল। তিশার কাণ্ডে ঈশা বেকুব বনে গেল। কি হলো বল? তিশা নিজেকে সামলে নিয়ে জেনেও না জানার ভান করে বলল, কি এটা তোর রুম না? জি না, দেওয়ালের ছবি দেখে বুঝুস না? তিশা দেওয়ালে লাগানো ছবিটার দিকে তাকালো।
দেখলো রিয়াদের অনেকগুলো ছবি, কোনোটাতে রিয়ান আর রিয়াদ, আবার কোনোটাতে পুরো ফ্যামিলি মিলে। তিশা ভেতরে ভেতরে ক্রাশ খাচ্ছে রিয়াদের উপর। প্রথম দিনই তিশা রিয়াদের প্রতি দুর্বল হয়ে পড়ে, তবে তিশা সেদিন তেমন একটা গুরুত্ব দেয়নি। কিন্তু তিশার অজান্তেই যে তার মন রিয়াদকে দিয়ে দিয়েছে সেটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই তো আজ সে তার ভালোবাসার মানুষের জন্যই এই বাড়িতে এসেছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কই হারালাম তো, চল তোর রুমে যাই। ওকে চল। বলেই দুই বান্ধবী মিলে ঈশার রুমে চলে আসলো। ঈশা তিশাকে ব্যালকনিতে নিয়ে গেল। তিশা তো ব্যালকনি দেখে অবাক। ওয়াও ইস্যু, তোর বেলকনিটা সত্যি খুব সুন্দর। বলেই দুজন বসে আড্ডা দিতে লাগলো। কথায় কথায় তিশা ঈশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ইস্যু, তুই কি সত্যি জিজুরকে মেনে নিতে পেরেছিস? জানি না রে, এখনো ঠিক মতো মানিয়ে নিতে পেরেছি কিনা। মানাতে যে হবেই, তবে সময় দরকার। 1 সপ্তাহ তো হয়ে গেছে, আর কত সময় চাস তুই? প্লিজ এই টপিক এখন বাদ দে, ভালো লাগছে না, অন্য কথা বল। ওকে, তোর যেমন ইচ্ছা। এইদিকে রিয়ান আর রিয়াদ মিলে এক নদীর পাড়ে গাছের ছায়া নিচে আরামসে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। লোকালয় থেকে অনেকটাই দূরে, জায়গাটা খুব নির্জন এবং মনোরম পরিবেশ। রিয়াদ সে এক দৃষ্টিতেই আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে সে আজ তিশার সাথে এটা কি করে ফেললো। হুট করে রিয়ান রিয়াদকে প্রশ্ন করে বসলো। তিশাকে যদি এতই ভালোবেসে থাকিস তাহলে ওকে বলছিস না কেন? রিয়াদ চমকে গিয়ে রিয়ানকে বলল, এসব কি যা তা বলছিস তুই? আমি কেন তিশাকে ভালোবাসতে যাব? তোর চোখই সব সত্যি বলে দিচ্ছে। আমি সত্যি বলছি ইয়ার, আমি তিশাকে ভালোবাসি না। মন থেকে বলছিস তো? রিয়াদ আর কিছু বলল না। রিয়ানের দিক থেকে চোখ নামিয়ে অন্যদিকে ফিরে গেল। এতে রিয়ান মুচকি হেসে বলল, দেখলি তো, চুপ মেরে গেলে। এখন আর কিছু না লুকিয়ে সবকিছু খুলে বল, মন হালকা হবে। রিয়াদ রিয়ানের দিকে ফিরে গেল। দোস্ত, সত্যি আমি ডিপ্রেশনে আছি। তিশাকে দেখলেই কেন জানি নিজের অজান্তে অনেকটা ভালো লাগে। ওর ওসব অদ্ভুত আচরণের রাগ হলেও কোথাও যেন একটা ভালো লাগা কাজ করে। আবার যখন ভাইয়া বলে বা দূরে যাওয়ার কথা বলে, নিজেকে পাগল পাগল মনে হয়। মনে হয় কেউ বুকের ভেতরে ছুরি দিয়ে আঘাত করছে। বুঝতে পারছি না আমি এখন কি করব। কি হচ্ছে এসব আমার সাথে? এত ভাবিস না, এসবের একটাই কারণ। কি? তুই ভালোবাসিস তিশাকে, সেটাই তো সব বোঝাচ্ছে। আর তুইও কত বোকা, এটুকু বিষয়ে বুঝতে পারিসনি। জানিস, ঈশাকে দেখেও আমার সেই একই ফিলিংসই হয়েছিল। কিছুদিন পর এমন অবস্থা হয়েছিল যে ওকে ছাড়া বাঁচাটাই মুশকিল হয়ে পড়েছিল। অনেক কষ্টে আমি আমার ঈশাকে পেয়েছি। বুঝেছি দোস্ত। আমিও হয়তো নিজের অজান্তে তিশাকে ভালোবেসে ফেলেছি। এই তো আমার জিনিয়াস দোস্ত। তা ভাবিকে প্রপোজ করবি কি করে, সেটা ভেবেছিস? তুই ভাববি আর খরচ আমি দেব। আচ্ছা যা, নিলাম দায়িত্ব। হুম। তা আজকেই করবি নাকি? না, কাল সাজাতে গোছাতে টাইমও লাগবে তো নাকি? আর নিজেকেও তৈরি হতে হবে মেন্টালি। তা যা বলেছিস। বলেই রিয়ান পাশে রাখা বোতল থেকে পানি খেয়ে নিল। প্রায় সন্ধ্যায় ওরা বাসায় চলে আসে। খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। রিয়ানের সন্ধ্যা থেকে কেমন যেন লাগছে, চারপাশে ঘোলাটে ঘোলাটে দেখছে। তখনই ঈশা রুমে ঢুকলো এবং রিয়ানের অবস্থা দেখে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ সুইটাইট, আমি একদম ঠিক আছি। রিয়ান গিয়ে দরজা লাগিয়ে দিল এবং এক পা করে ঈশার দিকে এগোতে লাগলো। আর ঈশা এক পা করে পেছুতে লাগলো। কি 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 করছেনটা কি? এভাবে এগোচ্ছেন কেন? তোমাকে ভালোবাসতে জান। মানে? বোঝাচ্ছি। পরেরটুকু না বলাই ভালো। ঈশার অমতে এবং রিয়ানের অজান্তেই রিয়ান ঈশাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিল। হ্যাঁ হ্যাঁ, রিয়ান এখন নেশায় আছে। নেশায় কি করছে না করছে সে নিজেই জানে না। পরদিন সকালে ঈশা ঘরের এক কোণায় বসে কাঁদছে। তখনই রিয়ানের ঘুম ভাঙল। রিয়ানের মাথা প্রচুর ঘোরাচ্ছে আর ব্যথাও পড়ছে, তাই মাথায় হাত দিয়ে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে ঈশা নেই। ঈশাকে না পেয়ে চারদিকে খুঁজে দেখতে পারলো ঈশা রুমের এক কোণে বসে ফুপিয়ে কাঁদছে। ঈশার কাঁদার কারণ খুঁজে পেল না রিয়ান, তাই ঈশার দিকে যেতে লাগলো। এক পা এগোতেই ঈশা চিল্লিয়ে বলে উঠল, একদম আমার কাছে আসবেন না। পেয়েছেনটা কি আমায়? কয়েকদিন হেসে হেসে কথা বলেছি বলে আপনি অধিকার খাটাতে চলে আসছেন। ছি! ঈশার কথায় পুরো বেকুব বনে গেল। মানে কি বলতে চাইছো কি তুমি? কেন জানেন না আপনি আমার সাথে কি করেছেন কাল রাতে? আমার এত বড় সর্বনাশ করে এখন এসেছেন সাজু সাজতে? রিয়ান ঈশার কথায় পুরো বেকুব বনে গেল। রিয়ান মনে করার চেষ্টা করলো কাল রাতে ঠিক কি হয়েছে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। কাল রাতে কি হয়েছে? সেটা তো আপনিই ভালো করে জানেন, আবার আমাকে জিজ্ঞাসা করছেন কোন মুখে? দেখ, আমি সত্যি বলছি, আমার কাল রাতের কোনো কিছুই মনে নেই, বিশ্বাস করো।
এনাফ ইজ এনাফ মিস্টার রিহান শাহ। আর কি বললেন? বিশ্বাস তাও আপনাকে? সেটা কখনোই সম্ভব না। আমার কি দোষ? আমি নিজ ইচ্ছায় কিছুই করিনি। আর যদি কিছু করেও থাকি এতে কোনো প্রবলেম নেই। আমি তো তোমার হাজবেন্ড, সো করতেই পারি। স্বামী মাই ফুট। ভালোবাসলে কখনো আমার পারমিশন ছাড়া কিছুই করতেন না। আর বিয়ে হয়েছে বলে কি হয়েছে? না, আমি আপনাই মেনে নিয়েছি, আর না আপনাই অধিকার খাটানোর অনুমতি দিয়েছি। তোমার কি আমার ভালোবাসার উপর সন্দেহ আছে? সন্দেহ না, একেবারেই বিশ্বাস নেই। আই জাস্ট হেট ইউ রিয়ান শাহ, সো মাচ হেট ইউ, হেট ইউ। কথাটা যেন রিয়ানের বুকে তীরের মতো লাগলো। ভালোবাসার মানুষের চোখে নিজের প্রতি ঘৃণা দেখাটা খুবই বেদনাদায়ক, যা এই মুহূর্তে রিয়ানেরও হচ্ছে। রিয়ান তো নিজ ইচ্ছে কিছুই করেনি, তবুও কেন এতটা ঘৃণা সহ্য করতে হচ্ছে তাকে? না চাইতেও রিয়ানের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু যদি কষ্টের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই তারা কাঁদে, এবং রিয়ানও অতি কষ্ট সহ্য করতে না পেরে চোখের জল ফেলছে। রিয়ান চোখ মুছে ঈশাকে ভাঙা গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার সহ্যই করতে পারো না, তাহলে আমি আর তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, যেদিন তুমি আমায় মন থেকে মেনে নিতে পারবে সেদিনই আমি তোমার সামনে আসবো। বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে রিয়ান রুম থেকে বেরিয়ে গেল। ঈশা সেখানে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে নিচে চলে গেল। এসে গিয়ে দেখলো সবাই আছে, শুধু রিয়ান নেই। ঈশা গিয়ে খাবার টেবিলে বসলো এবং চুপচাপ খেতে লাগলো। খাবারের সময় কেউ কিছু জিজ্ঞেস করলো না, কারণ রিয়ান সবাইকে বলে বেরিয়েছে। যে যার মতো খেয়ে রুমে চলে গেল। ঈশাও রুমে গিয়ে ব্যালকনিতে গিয়ে বসে পড়লো। ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। সে তো চাইনি রিয়ান তার সাথে এমনটা করুক, তবুও কেন এমন করলো সেটাই ভাবছে ঈশা। সারাদিনেও রিয়ান ঈশার সামনে যায়নি। বিকালে দোস্ত সব তো কমপ্লিট, এখন ভাবিকে বল তিশাকে আনতে। না, তুই গিয়ে বল। মানে কি, আমি কেন বলতে যাব? অবশ্যই তুই বলবি। আরে ভাই, তুই বললে আরো ভালোভাবে ঈশা তিশাকে মানাতে পারবে। তা ঠিক, তো যাই আমি। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি এই দিকটা সামলে নিচ্ছি। ওকে। বলেই রিয়াদ চলে গেল। আর রিয়ানের চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল, তবে ঠোঁটে হাসিটা আছেই। নিজের কষ্টগুলো চেপে মুখে হাসিটা ঝুলিয়ে রেখেছে। রিয়াদ বাসায় পৌঁছে রিয়ানের রুমে চলে গেল। ঈশাকে রুমে না পেয়ে ব্যালকনিতে গেল এবং দেখলো ঈশা শিক্ষা নিয়ে আছে। ঈশা রিয়াদকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আরে ভাই, আপনি? ভাবি একটু দরকার ছিল, তাই আর কি। কি দরকার বলুন? আসলে জি বলুন। আসলে রিয়াদের তোতলানিতে ঈশা হেসে বলল, আরে ভাইয়া, ভয়ের কিছু নেই, আপনি নির্ভয়ে বলুন। আসলে আমি তিশাকে ভালোবাসি, আজ প্রপোজ করবো ভাবছি, তাই। আমাকে মানাতে হবে, তাই তো? হ্যাঁ, ওই আর কি। আচ্ছা তা বলুন, কখন আসতে বলবো? এখনই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, ইউ আর মাই বেস্ট ভাবি। হয়েছে, এখন আমি ফোন করি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলেই রিয়াদ বেরিয়ে গেল। ঈশা মুচকি হেসে তিশাকে কল দিল। বল। আমাদের বাসায় আসতে পারবি? কেন? এমনি আয় প্লিজ। আগে বল। ঘুরতে যাব, এখন তো আয়। জিজু আছে না? থাকুক, তোর সাথে বুঝি ঘুরতে ইচ্ছে হয় না? তা তো হবে। এখন তুই আসবি? আসছি, ফোন রাখ। ওকে বেবি। বলে ঈশা ফোন কেটে দিল। তারপর ঈশা নিজেও রেডি হয়ে অপেক্ষা করতে লাগলো তিশার জন্য। তিশা চলে আসলে ঈশা রিয়াদকে মেসেজ করে দিল। ইয়েস। কি হলো? তিশা এখন ভাবির সাথে। ও, বেশ ভালো খবরই তো। আচ্ছা, আমি এখন যাই। মানে কি, কই যাবি তুই? একটু দরকারি কাজ আছে। রাখ তোর দরকারি, আমি জানি কোনো কাজই নেই। আছে। তোকে আমি ছাড়ছি না, এখন আমার তোকে অনেক দরকার, আর তুই বলছিস এখানে থাকবি না, তা কি করে হয়? প্লিজ বল। কোনো কথা শুনছি না, আমি মেসেজ করে দিছি ভাবিকে। রিয়ান আর রিয়াদের জিদের সাথে পারল না। এখন ঈশা আসবে কি করে, রিয়ান তার সামনে থাকবে সেটাই ভাবছে। রিয়ান যে এখন নিজেকে অনেকটাই অপরাধী ভাবছে গত রাতের জন্য। কিছুক্ষণের মধ্যেই তিশা আর ঈশা সেই লেকের পাড়ে চলে আসলো, যেখানে তিশাকে রিয়াদ প্রপোজ করবে সেখানে। তিশা গাড়ি থেকে নামতে ঈশা তিশার চোখে কাপড় বেঁধে দিল। আরে হচ্ছে কি? কি হলো? তুই চোখে কাপড় লাগিয়েছিস কেন? যদি উস্তে খাই? আমি আছি কি করতে, চল। আমার চোখ বাঁধার কারণ কি সেটা তো বলবি না। সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ?
আর একটা কথা বলেছিস তোর লেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। গুড। তিশা আর কিছু বলল না। ঈশা তিশাকে নিয়ে প্যান্ডেলের দিকে নিয়ে গেল। খুব সুন্দর ডেকোরেশন। তিশাকে লাভের মাঝখানে দাঁড় করিয়ে এসে দূরে গিয়ে দাঁড়ালো। এবার চোখের কাপড়টা খুলে ফেলতে পারিস। তিশার সাথে সাথে কাপড়টা খুলে ফেললো। চোখ খুলে রিয়াদকে সামনে দেখতে পেল। তিশা অনেকটাই অবাক। এবার চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। তিশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানের আশেপাশে সাদা প্যান্ডেল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। বাতাসে সাদা ফুলগুলো এদিক ওদিক যাচ্ছে। ফুল ছড়ানো চারদিকে এবং ইয়া বড় লাভশেপ ডিজাইন করা। সব দেখে তিশার চোখ কপালে। হঠাৎ তিশার কানে গিটারের টোন ভেসে আসলো। তিশা তাড়াতাড়ি সামনে তাকালো। দেখলো রিয়াদ গিটার বাজাচ্ছে তিশার দিকে তাকিয়ে। রিয়াদ তিশার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। রিয়ান একপাশে দাঁড়িয়ে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা এখনো রিয়ানের দিকে তাকায়নি। এবার ঈশার চোখ হঠাৎ রিয়ানের দিকে গেল। হাঁ করে তাকিয়ে আছে। রিয়ানের চোখগুলো লাল, চুলগুলো এলোমেলো বাতাসে উড়ছে, মুখটা কেমন শুকিয়ে আছে। ঈশার এখন রিয়ানের জন্য কেন জানি খুব খারাপ লাগছে। হয়তো আশা করেনি ঈশার কথাতে রিয়ান এমন হয়ে যাবে। গান শেষ করতেই গিটারটা পাশে রেখে তিশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। তিশা খুশিতে মুখে হাত দিয়ে রাখে। আই লাভ ইউ তিশা, ক্যান ইউ বি মাই লাইফ পার্টনার? এই এক লাইন শুনে তিশা তো রেগে বোম। ভেবেছিল কত কি বলবে তাকে, তা না বলে জাস্ট এইটুকু। একটু বলে প্রপোজ হয়? ও হ্যালো ম্যাডাম, গানটাতে আমি সব বলেছি, আর কত বলবো? না, আরো বলতে হবে, না হলে প্রপোজ অ্যাকসেপ্ট করব না। ওকে, তোমার ইচ্ছা। বলে উঠে যেতে নিলে তিশা আবার বসিয়ে দেয় আর রিয়াদের হাতে থাকা ফুলটা কেড়ে নিয়ে বলে, এ তো হাইপার হওয়ার কি আছে? তো কি করব? অথচ তুই এমন কেন বলতো? শুধু শুধুই তিশাকে কষ্ট দিলি। আমি আবার কি করলাম? আমার শালিকা অ্যাকসেপ্ট করতে না করতেই বুঝে যাচ্ছিলি কেন? ওই এমনি। তা তিশা, তোমায় কি হাক করতে পারি? রিয়াদ বলতে দেরি, তিশার হাত করতে দেরি নেই। তিশার কাণ্ডে ঈশার আর রিয়ান দুজনেই হেসে দিল। এদিকে ফটোগ্রাফার ছবি তুলতে ব্যস্ত। অনেক হয়েছে, এখন কেক কাটতে হবে। চলো। তারপর রিয়াদ তিশাকে নিয়ে আরেকদিকে গেল। একটা টেবিলের কাছে নিয়ে গেল। লাভ ক্যান্ডেলের মাঝে একটা ডার্ক চকলেট। তিশা তো সেই খুশি। তো কেক কাট একসাথে। রিয়াদ তিশার হাতে নাইফটা দিল এবং দুজন একসাথে কেক কাটলো। একে অপরকে খাইয়ে দিল। তারপর রিয়াদ রিয়ানকে খাইয়ে দিল আর তিশা ঈশাকে। নাও চলো আড্ডা দিই। না দোস্ত, আর পসিবল না। চুপ, চল। রিয়ান আর কিছু বলল না। চারজন চারপাশে বসেছে আর মাঝে আগুন। রিয়ান ঈশার সামনাসামনি। দোস্ত একটা গান গা। জানেন ভাবি, রিয়ানের গান আমাদের কলেজের অনেক ফেমাস ছিল, সব মেয়েরা পাগল হয়ে যেত। তাই নাকি? তুইও কি কম নাকি? আমার থেকেও বেশি ভালো তুই পারিস। আমি ভুলে গেছি, বাদ দে। ঈশা বেশ ভালো করে বুঝতে পারছে রিয়ান কেন গাইছে না, তাই মাথা নিচু করে ফেললো। তুই গাইবি? হ্যাঁ জিজু, প্লিজ গান। বাট প্লিজ প্লিজ জিজু প্লিজ। ওকে। ইয়ে। এই নে গিটার। कल रास्ते में गम मिल गया था, लग के गले में रो दिया, जो सिर्फ मेरा था, सिर्फ मेरा, मैंने उसे क्यों खो दिया। हाँ वो आंखें जिन्हें मैं चूमता था बेवजह, प्यार मेरे लिए क्यों उनमें बाकी ना रहा। हो हम नवा मेरे, तू है तो मेरी सांस चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। हो हम नवा मेरे, तू है तो मेरी सांसें चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। हर वक्त दिल को जो सताए, ऐसी कमी है तू, मैं भी न जानूं ये कि इतना क्यों लाज़मी है तू। नींद जाके न लौटी, कितने रातें ढल गई, इतने तारे गिने की उंगलियां भी जल गई। ओ
हम नवा मेरे तू है तो मेरी सांसें चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना हो हम नवा मेरे तू है तो मेरी सांसें चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना तू आखिरी आंसू ओ यारा है आखिरी तो गम दिल अब कहाँ है जो दोबारा दे दे किसी को हम अपनी शामों में हिस्सा फिर किसी को ना दिया इश्क तेरे बिना भी मैंने तुझसे ही किया हो हम नवा मेरे तू है तो मेरी सांसें चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना फासले ना दे कि मैं हूँ आसरे तेरे बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना आजमा रहा मुझे क्यों अभी जा कहीं से अब तू कैसे मैं जीऊंगा तेरे बिना सीने में जो धड़कने हैं तेरे नाम चले हैं कैसे मैं जीऊंगा तेरे बिना हम नवा मेरे तू है तो मेरी सांसें चले बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना পুরোটা গান ঈশার দিকে তাকিয়ে গাইলো। গানের এক একটা লাইন এক একটা শব্দ যেন ঈশাকে বলা হচ্ছিল। ঈশা বুঝতে পেরেছে। রিয়ান গান শেষ করতেই রিয়াদ আর তিশা জোরে জোরে হাততালি দিল। ওয়াও জিজু, অসাম গাইলেন। থ্যাঙ্কস শালিকা আমি কি ফালতু গেয়েছি? জিজুর মতো গাইতে পারবেন না। হুম তিশা আর রিয়াদের কাণ্ডে রিয়ান এসে হাসতে লাগলো। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। তবে রিয়ান বাসায় আসলেও রুমে যায়নি। ঈশাও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঈশা ঘুমিয়ে পড়তেই রিয়ান রুমে আসলো এবং ঈশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তুমি কেন বলতে চাও না জান আমি যে শুধুই তোর মাঝে থাকতে চাই কিন্তু তার আগেই তোমার থেকে দূরে সরে গেলাম আমি যে বুঝতেই পারছি না সেদিন আমার সাথে কি হয়েছিল এগুলো ভাবতে ভাবতে রিয়ানও ঘুমিয়ে গেল। সকালে ঈশা ওঠার আগেই রিয়ান জগিংয়ে চলে গেল। ঈশা ঘুম থেকে উঠে রিয়ানকে পেল না। এতে ঈশা কষ্ট পেল। ভাবলো রিয়ান রাতে আর আসেনি। সেদিনের পর গুনে গুনে 1 মাস হয়ে গেল। রিয়ান ঈশার সামনে যায় না। ঈশার কেমন জানি খুব খারাপ লাগে। নিজেকে সবসময় তার একা একা মনে হয়। ঈশা যখন ঘুমিয়ে যায় তখন রিয়ান এসে ঈশাকে বুকে নিয়ে ঘুমায়। আর ঈশা জেগে ওঠার আগেই রিয়ান চলে যায়। আর ঈশা কিছুই টের পায় না। যত দিন যাচ্ছে ঈশা তার ভুলের জন্য ততই অনুতপ্ত। সে বুঝতে পেরেছে রিয়ানের সাথে সে অন্যায় করেছে। যতই হোক রিয়ান তার স্বামী, কোনো পরপুরুষ না যে ঘৃণা করবে। না, আর পাচ্ছি না ওনাকে ছাড়া থাকতে। কিন্তু ওনাকে ছাড়া কেন পারি না? আমি না ওনাকে সহ্য করতে পারি না। তাহলে কেন প্রতিটা দিন প্রতিটা মিনিট ওনার জন্য ধুকে ধুকে মরছি কেন? তাহলে কি আমি ওনাকে না, ওটা কি করে সম্ভব? কিন্তু যদি ওনাকে ভালোই না বাসি তাহলে এমন অস্থির অস্থির লাগে কেন? উফ, মাথা যন্ত্রণা করছে, আর ভাবতে পারছি না। এমন সময়ই রুমে তিশা আসলো। ঈশা তিশাকে দেখে খুশি হয়ে ঝাপটে দৌড়লো। মিস ইউ সো মাচ ইয়ার। সে মিশু, আমিও তোকে অনেক মিস করছি। তা কবে বউ হয়ে আসবে? 1 মাস তো হয়ে গেল। তিশা লজ্জায় কিছুটা লাল হলো। তিশার কাছে ঈশা হেসে বলল। থুকু, টিস্যু লাগবে। তিশা মুহূর্তেই রেগে বোম। সত্যি? আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা চল নিচে যাই। ওকে চল। নিচে গিয়ে দেখলো রিয়ানের বাবা মা বসে আছে। রিয়াদও বসে আছে, তবে রিয়াদ মাথা নিচু করে বসে আছে। রিয়াদের সামনে সোফায় একজন মধ্যবয়সী মহিলা এবং লোক বসে আছে। সবাই গোমরা মুখ করে আছে। ঈশা এবং তিশা কিছুই বুঝতে পারছে না। রিয়ানের মা ঈশাকে দেখে ঈশার দিকে এগিয়ে গেল এবং ঈশাকে তাদের সামনে নিয়ে গেল। ভাবি, এগুলো ঈশা, ওই যে ওটা তিশা।
ঈশা অনেকটাই অবাক হয়ে যায় তিশার নাম শুনে। তিশা একটা শুকনো ঢোক গিলল, কারণ মহিলাটি তিশাকে চিনে। তিশা, এখানে আসো। জি। কাঁপা কাঁপা পায়ে তিশা মহিলাটির দিকে এগিয়ে গেল, তারপর গিয়ে সালাম করলো। তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে মহিলাটি বলল। বাহ রিয়া, তোর পছন্দ আছে বলতে হয়। রিয়াদের মুখে হাসি ফুটলো। উপস্থিত সবাইও হাসলো, কিন্তু ঈশা কিছুই বুঝতে পারছে না। ঈশার অবস্থা দেখে মহিলাটি মুচকি হাসলো এবং বলল। আমি রিয়াদের মা, আর উনি রিয়াদের বাবা। আজই লন্ডন থেকে ব্যাক করেছে। কাজের চাপে আমরা তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারি, তাই হয়তো আমাদের চিনতে পারোনি। ও সরি আন্টি, আসলে চিনতে পারিনি। কোনো ব্যাপার না মা, তবে তুমি আমায় চিনতে না পারলেও আমি কিন্তু তোমায় জেনেছি। বলেই রিয়াদের মা হেসে দিল। ঈশাও তাল মেলালো। রিয়া দূর থেকে ঈশার হাসিটা দেখছে। যতই দেখছে ঈশাকে ততই নিজের মধ্যে ভালো লাগা কাজ করছে রিয়ানের। রাত ঈশা, আমার ছেলেকে বিয়ে করবে তো? কিছু বলবো না, আসলো তো লজ্জায় মাথা নাড়ালো। হ্যাঁ, তা তো তিশার বাসায় প্রস্তাব পাঠাতে হবে, কি বলো? হ্যাঁ, তা তো অবশ্যই। আর আমি এখন ইলিয়াসকে বলে রাখি ফোন করে। হ্যাঁ, বলে দে। তারপর 3 বন্ধু মিলে তিশাদের বাসায় যাব। এটাই ব্যাপার হবে। আর রিয়া, যা তিশাকে বাসায় ড্রপ করে দিয়ে। আচ্ছা মা। তারপর তিশাকে রিয়াদ নিয়ে গেল। ঈশার এতক্ষণে রিয়ানের দিকে নজর গেল। রিয়ান সাথে সাথে ঈশার থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে ফিরে গেল। ঈশা বুঝতে পেরে রিয়ানের আম্মুকে কিছু বুঝিয়ে রিয়ানের কাছে পাঠালো। সে অনুযায়ী রিয়ান রুমের দিকে চলে গেল। ঈশাও পিছে পিছে গেল। রিয়ান মলম খুঁজছিল, তখনই ঈশা ধুম করে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে রিয়ান পিছে ঘুরে দেখলো ঈশা দাঁড়িয়ে আছে। এতে রিয়ান অনেকটাই অবাক, তবুও রিয়ান রেগে বলল। হচ্ছেটা কি? দরজা লাগালে কেন? ঈশা কোনো উত্তর দিল না। এবার রিয়ান আরো রেগে বলল। কি বোকা নাকি তুমি? কথা কেন বলছো না? এবার রিয়ান আরো রেগে গেল। ঈশা এবারও কিছু বলল না, হাঁটু গেড়ে কান ধরে বসে পড়ল রিয়ানের সামনে। রিয়ান এতে অনেকটাই অবাক হয়ে গেল। ঈশা বাচ্চা বাচ্চা ফেস করে বলল। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, যা করেছি তার জন্য হয়তো আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু বিশ্বাস করুন আপনাকে কষ্ট দিয়ে আমি নিজেও ভালো ছিলাম না। এই 1 মাসে আমি ধুকে ধুকে মরেছি। আপনি আসবেন বলে কত রাত আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েছি। প্লিজ আমায় ক্ষমা করে দেন। সব কথা যেহেতু বলেই দিলে, এবার না হয় আসল কথাটা বলে দাও। ভালোবাসি আপনার হাজবেন্ড। জানি না কবে, কখন এবং কিভাবে আপনায় ভালোবেসে ফেলেছি।